Assalamu alaikum everyone. Hope you all are enjoying this beautiful monsoon evening. আজকে জেনেসিস আউটলেয়ারের পক্ষ থেকে আমাদের যে কম্বাইন্ড প্রোগ্রামটা প্রতি মান্থে হয়ে থাকে, তো সেটা আমরা শুরু করতে চাচ্ছি। তো এবারের প্রোগ্রামটা আমরা এই হেডিং এ শুরু করতে চাচ্ছি, হোম অ্যান্ড অ্যাব্রোড উইথ জেনেসিস আউটলেয়ার। তো আমাদের সকলেরই হয়তো এফসিপিএস হোক বা এমএসএমডি হোক, এর প্রতি এর ডিগ্রিটা আছে বা এই ডিগ্রির জন্য চেষ্টা করছি, কিন্তু মনের কোথাও একটা সুপ্ত বাসনা থেকে যায়, তাই না? যে আমার যদি একটা বিদেশের ডিগ্রি হইতো, দেশের ডিগ্রি তো একটা হলে বা দেশের ডিগ্রির জন্য তো একটা চেষ্টা করছি, একসাথে প্রস্তুতি নিয়ে কি আমি আমার ঘরের এবং বাইরে দুইটারই ডিগ্রি করতে পারি নাকি, একটা কথা। অথবা আমার হয়তো দেশের ডিগ্রি একটা হয়ে গেছে, আমি বাইরের ডিগ্রির জন্য চেষ্টা করতে পারি নাকি, সেই পথটা কিরকম হবে। তো সবসময় আমি এই কথাটা বলি যে যারা অলরেডি আপনি যে পথ দিয়ে হাঁটতে চাচ্ছেন, সেইটা দিয়ে যদি অলরেডি যারা সেই জার্নিটা কমপ্লিট করে ফেলছেন, তাদের কাছ থেকে যদি আপনি গল্পটা শুনেন, তাহলে হয়তো আপনার জার্নিটা অনেক বেশি মসৃণ হবে। তো আমাদের জেনেসিসে সবসময় এই প্রচেষ্টাটা থাকে যে আমাদের নতুন করে যারা স্বপ্ন দেখছেন, তাদের পথটাকে মসৃণ করে দেওয়ার জন্য, তাদের পথটাকে সহজ করে দেওয়ার জন্য এই পরিপ্রেক্ষিতেই প্রতি বছর প্রতি মাসের মতো এইবারও আমাদের হচ্ছে জেনেসিস আউটলায়ারের পক্ষ থেকে আপনাদের একটি কম্বাইন প্রোগ্রাম আয়োজন করা। তো এই প্রোগ্রামটার মাধ্যমে আমরা হচ্ছে রয়্যাল কলেজের ডিগ্রিগুলো যেগুলো আছে, যে এমআরসিপি, এমআরসিএস, এমআরসিওজি, দেন হচ্ছে এমআরসিপিসিএইচ যেটা আছে, সেগুলোর সবগুলো সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আমি কথা না বাড়িয়ে প্রথমেই রিকোয়েস্ট করব ডক্টর আব্দুল্লাহ আল মামুন, স্যার আব্দুল্লাহ আল মামুন ভাইয়াকে। উনি এসপিএস ফাইনাল পার্টে আছেন এবং এমআরসিপি কমপ্লিট করে ফেলেছেন। তো স্যার বা ভাইয়াকে রিকোয়েস্ট করবো যে ভাইয়া যদি এমআরসিপি সম্পর্কে আমাদের যারা আমাদের সাথে যুক্ত আছেন লাইভে অলরেডি, এবং যারা আরো দেখবেন পরবর্তীতে ফেসবুকে হয়তো এই ভিডিওটা, তাদের উদ্দেশ্য যদি কিছু বলেন। আব্দুল্লাহ আল মামুন ভাইয়া। আসসালামু আলাইকুম। আপনাকে অনেক ধন্যবাদ যে আমাকে সুন্দর করে ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য। আমি ডক্টর আব্দুল্লাহ মামুন, এফসিপিএস পার্ট 2 পরীক্ষার্থী এবং হচ্ছে এমআরসিপি পেসেস ক্যান্ডিডেট। আর বর্তমানে বিএসএমএম তে আছি, ইন্টার মেডিসিন। তো আপনাদের এই যে আজকে আমাদের প্রোগ্রামের হেডিং যে হোম অ্যান্ড অ্যাব্রোড উইথ জেনেসিস আউটলায়ার। বিশেষ করে আপনাদের সবাইকে আমরা এ ব্যাপারে আগে থেকেই যাতে আপনারা প্ল্যানটা সুন্দরভাবে সাজাতে পারেন। হ্যাঁ? এজন্যই আপনাদের একটা কমপ্লিট গাইডলাইন সেশন হিসেবে আমাদের প্রতি মাসে এটা আয়োজনটা থাকে। যাতে যাতে আপনার সময় কোনোভাবে নষ্ট না হয়। হ্যাঁ? আপনি যদি কোনো মেডিসিনে ট্রেনি হয়ে থাকেন অথবা আপনি ইন্টার্নশিপ করছেন, মেডিসিনে ক্যারিয়ার করবেন এরকম প্ল্যান করছেন। অথবা দেখা যাচ্ছে কি আপনি রেসিডেন্সি অথবা ডিপ্লোমা, অথবা দেখা যাচ্ছে কি কোনো একটা জবে আছেন, এখন কোনোভাবে ট্রেনিং পোস্ট ম্যানেজ করতে পারছেন না। তো এই হিসেবে এরকম সিচুয়েশন এ আপনি ওই সময়টাকে কমপ্লিটলি ইউটিলাইজ করে আপনি একাডেমিক ভাবে কিভাবে এগিয়ে যেতে পারেন এবং হচ্ছে বিদেশি ডিগ্রি আপনি হচ্ছে নিয়ে নিতে পারেন। হ্যাঁ? একাডেমিক ইমপ্রুভমেন্ট আপনি করতে পারেন। এইজন্য মূলত গাইডলাইন সেশন হিসেবে আমরা প্রতি মাসে এটা করে থাকি। তো এই মাসে আমি আপনাদেরকে বিশেষ করে এমআরসিপি সম্পর্কে একটু আপনাদেরকে বলার চেষ্টা করব। তো এমআরসিপি পার্ট 1, পার্ট 2 রিটেন এবং হচ্ছে পেসেস, এই ৩ টা ভাবে হয়ে থাকে। তো এমআরসিপি এটা রয়্যাল কলেজের ডিগ্রি। এটা এমআরসিপি কমপ্লিট করে এটা একটা ডিপ্লোমা ডিগ্রি মূলত। তো এটা কমপ্লিট করে বিশেষ করে আপনি ইউকে তে গেলে সিনিয়র হাউস অফিসার অথবা স্পেশালি রেজিস্ট্রার পোস্টে আপনি জব করতে পারেন। অথবা আমাদের দেশে যেসব কর্পোরেট হসপিটাল যেগুলো আছে, এগুলোতে হলো আপনি বিশেষ করে স্পেশালিস্ট পোস্টে আপনি হচ্ছে মেডিসিনের কনসালটেন্ট হিসেবে আপনি এখানে কাজ করতে পারেন। ঠিক আছে? তো আর এমআরসিপি করে আমাদের বিশেষ করে অনেকগুলো মেডিকেল কলেজে এখনো কিন্তু অ্যাসিস্ট্যান্ট বা অ্যাসোসিয়েট প্রফেসর মেডিসিনে হওয়া যায়। তো সব মিলায় কিন্তু এমআরসিপির একটা খুব ভালো ডিমান্ড, কিন্তু আপনি দেশের বাইরে না গেলেও আমাদের দেশে কিন্তু আছে। আর আমরা সবসময় আপনাদেরকে অনুপ্রাণিত করব, বিশেষ করে আপনি যখন একটা দেশে ডিগ্রি করছেন, কন্টিনিউয়াস আপনি যাতে দেশের বাইরে গিয়ে যে আপনি কাজ করতে পারেন, ওখানে যেতে দেশের বাইরে একটা ডোর টু আউটডোর আমরা যেটা বলি যে আপনার একটা আউটডোর এর একটা ফেসিলিটি আপনার কাছে সবসময় খোলা রাখাটা জরুরি আপনার বলে মনে করি। তো এজন্য যাদের সুযোগ আছে আমরা মনে করব বা আপনাদের অনুপ্রাণিত করব যে আপনারা সময় নষ্ট না করে আপনারা হচ্ছে বিশেষ করে এমআরসি প্রিপারেশনটা নিন। এমআরসিপির প্রিপারেশনটা নিলে আপনার যে দিক দিয়ে সুবিধা হবে। মনে করেন আপনি ইন্টার্নশিপ করছেন অথবা এফসিপিএস পার্ট 1 পাস করে ট্রেনিং এ ঢুকেছেন অথবা রেসিডেন্সি ফেজ এতে আছেন অথবা ডিপ্লোমা কোনো একটা কোর্সে আছেন।
হ্যাঁ, এটা আপনার হচ্ছে ট্রেনিং এ কিভাবে হেল্প করতে পারে। যেমন আমাদের এমআরসিপি তে প্রতিটা সিস্টেমের কার্ডিওলজি, নিউরোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি প্রতিটা সিস্টেমের ওরা যে গাইডলাইনটা ফলো করে এটা হচ্ছে নাইস গাইডলাইন। এবং নাইস গাইডলাইনে ওটা প্রত্যেকটা জিনিস একটা পেশেন্টকে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে, তার ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন কি হবে, সেকেন্ড লাইন ইনভেস্টিগেশন কি হবে, তার হচ্ছে ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট কি হবে, ম্যানেজমেন্টের কমপ্লিকেশন যদি ডেভেলপ করে এটা কিভাবে ম্যানেজ করতে হবে। এটা অ্যাকর্ডিং টু গাইডলাইন কিন্তু আপনি শিখে ফেলবেন। এটা আপনি আপনার ওয়ার্ডে গিয়ে কিন্তু আপনি সুন্দর করে এপ্লাই করতে পারবেন। যেটা আপনার হচ্ছে যে থিওরিটিক্যাল নলেজটাকে আপনি সাথে, সাথে গিয়ে প্র্যাকটিক্যাল কিন্তু ইউটিলাইজ করতে পারবেন। এটা যেভাবে আপনার একটা ডিগ্রি অর্জনে হেল্প হবে, একইভাবে কিন্তু আপনার ক্লিনিক্যাল নলেজটা যে একটা ইমপ্লিকেবল নলেজ হিসেবে আপনি কিন্তু এটা ইউটিলাইজ করতে পারবেন। হ্যাঁ? অনেক সময় হয় কি আমরা থিওরিটিক্যাল অনেক পারি কিন্তু হচ্ছে ব্যাপারটা হচ্ছে যখনই আমার কাছে একটা প্রবলেম অ্যারাইজ করে, যখন পেশেন্ট একটা খারাপ হয়ে যায় ওইটা হচ্ছে ম্যানেজমেন্ট কিন্তু সাথে, সাথে এই ব্যাপারটা আসে না। হ্যাঁ? এমআরসিপির পার্ট 1 এবং পার্ট 2 এবং পেসেস এই ৩ টে প্রিপারেশন নিতে গিয়ে আপনি মোটামুটি একটা কনসালটেন্ট লেভেলে দক্ষতা কিন্তু আপনি অর্জন করে ফেলতে পারবেন। তো এমআরসিপি পার্ট 1 নিয়ে যদি আমি শুরু করি, এমআরসিপি পার্ট 1 এর জন্য কিন্তু আলাদা কোনো ট্রেনিং লাগে না। ওরা ইন্টার্নশিপ কমপ্লিশনের যে সার্টিফিকেট সরি ঢাকা ইউনিভার্সিটির যেটা সার্টিফিকেট, এই সার্টিফিকেটটা এটা আইদার কোনো ব্রিটিশ কাউন্সিল অথবা দেখা যাচ্ছে কি যারা এমআরসিপি করা এমআরসিপি হোল্ডার যাদের আরসিপি কোড নাম্বার আছে অথবা কোনো নোটারি পাবলিক এদেরকে দিয়ে অ্যাটেস্টেড করায়ে ওদেরকে হচ্ছে ইমেইল করে দিলে এটা হয়ে যায়। আর হচ্ছে বছরে এটা ৪ টা ডায়েটে পরীক্ষা হয়। হ্যাঁ, ঠিক আছে? তো জানুয়ারি, মে ডায়েট এরপরে সেপ্টেম্বরের দিকে এরপরে হচ্ছে দেখা যাচ্ছে ডিসেম্বরে বা এই মানে ৪ টা ডায়েট বছরে হয় এরকম। তো ৪ টা ডায়েটে আপনি যেকোনো একটা ডায়েটে আপনার প্রিপারেশন নিয়ে আপনি পরীক্ষাতে বসার প্ল্যান করতে পারেন। তো এটা আপনি চাইলে ইন্টার্নশিপের পরপরই যে সার্টিফিকেট হাতে পাওয়ার পরপরই পার্ট 1 পরীক্ষাটা দিতে পারেন। অন এভারেজ ৪ থেকে ৬ মাসের প্রিপারেশন লাগে। আ মোটামুটি প্রায় আমাদের আমরা যেগুলা পড়ি কার্ডিও নিউরোলজি সবগুলা ক্লিনিক্যাল সাবজেক্টে এখানে থাকে। সাথে কিছু বেসিক সায়েন্সের ২০ থেকে ২৫ টা কোয়েশ্চেন থাকে। তো সব মিলায়ে আপনার হচ্ছে দেখা যাচ্ছে কি পাস মেডিসিন আমাদের একটা অনলাইন কোয়েশ্চেন ব্যাংক আছে, পাস টেস্ট আছে আর হচ্ছে নোটস এর নোটস হামাদ আর হচ্ছে অনেকে দেখা যাচ্ছে খালেদ আল মাগরাবিটা পড়ে। তাহলে যেকোনো একটা রিভিউ বুক সাথে হলো যে আপনি একটা কোয়েশ্চেন ব্যাংক, পাস মেডিসিন, পাস টেস্ট আর সাথে হলো যে মাগরাবি অথবা নোটস এর নোটস। এই মেটেরিয়াল গুলো আপনি ইউটিলাইজ করতে পারলে একটা অনলাইন আপনি সাবস্ক্রিপশন নিতে পারেন পাস মেডিসিন। আর পাস টেস্টটা আপনি হচ্ছে হার্ড কপি পিডিএফ পাওয়া যায় এগুলো পড়তে পারেন। আর সাথে একটা ইয়া করলে আপনি মোটামুটি ৪ থেকে ৬ মাসের প্রিপারেশন নিয়ে আপনি হচ্ছে এমআরসি পার্ট 1 কমপ্লিট করতে পারেন। আমাদের দেশ থেকে এখন মোটামুটি ৯০,০০০ থেকে প্রায় ১,০০,০০০ কাছাকাছি এখন লাগে। এমআরসি পার্ট 1 এর ফর্ম ফিল আপ এর জন্য। এটা। এরপরে এমআরসি পার্ট 1 এ ওরা মূলত দক্ষতা আপনার কাছ থেকে অ্যাসেস করে যেটা বেশিরভাগ ডিজিজেরই হচ্ছে ইম্পোর্টেন্ট ডিজিজ গুলোর হচ্ছে আপনি ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন সেট করতে পারেন কিনা, প্যাথোফিজিওলজিটা ঠিকমতো বুঝতে পারেন কিনা। আর হচ্ছে কিছু, কিছু কমন ডিজিজের ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট গুলো বুঝতে পারেন কিনা। ঠিক আছে? এটাই মূলত ওদের টার্গেট থাকে পার্ট 1 এর যে কোয়েশ্চেন গুলো থাকে। আ এরপরে হচ্ছে পার্ট 2 তে আসেন। এমআরসি পার্ট 1 পাস করার পরপরই কিন্তু এমআরসি পার্ট 2 আপনি ৪ থেকে ৬ মাসের মধ্যেই পরের ডায়েটও চাইলে দিতে পারেন আপনি যদি এফিসিয়েন্ট হন। তাহলে এমআরসি পার্ট 1 এর সাথে এটা হচ্ছে ওই টপিক গুলোই আপনাকে পড়তে হবে কিন্তু ডিফিকাল্টি লেভেল একটু বেশি। ঠিক আছে? এখানে এটা দেখা যাচ্ছে পেশেন্ট একটা ম্যানেজমেন্ট দেয়া হলো। ম্যানেজমেন্টের একটা কমপ্লিকেশন নিয়ে পেশেন্ট আসছে। এটারও ম্যানেজমেন্ট পরীক্ষা আসতে পারে। এর বাইরে আর কি এড হয়? এক্স-রে এড হয়, সিটি স্ক্যান এড হয়, এমআরআই এড হয়, ইসিজি এড হয়। হ্যাঁ, আল্ট্রাসোনোগ্রাফি এড হয়। মানে যতগুলো ইমেজিং আছে সবগুলো এড হয়। এবং হচ্ছে ম্যানেজমেন্টের ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন, ফোর্থ লাইন শুরু করে মোটামুটি আপনার হচ্ছে সব ধরনের ম্যানেজমেন্টের ব্যাপারে আপনাকে হচ্ছে ইউজড টু হতে হবে। হ্যাঁ? এখানে সিনারি গুলো একটু ডিফিকাল্টি বেশি থাকে, সাথে ইমেজিং গুলো থাকে। হ্যাঁ? তো আ এটা হচ্ছে মোটামুটি আপনি হচ্ছে এটাতে আমরা বলি যে আপনি এমআরসি পার্ট 1 পাস করার পর চেষ্টা করুন যে ৬ থেকে ৮ মাসের মধ্যে পার্ট 2 পরীক্ষাটা দিয়ে দিতে। কারণ এমআরসি পার্ট 1 এর থিওরি গুলো আপনার এখানে কাজে লাগে। এখানেও হচ্ছে এটলিস্ট ২ টা কোয়েশ্চেন ব্যাংক পড়তে হয়। এখানে হচ্ছে ফার্স্ট এ পাস টেস্টটা পড়তে হয়। পাস টেস্টটা হচ্ছে ওদের রিভিউ কোয়েশ্চেন ব্যাংক হিসেবে এটা খুব ইম্পোর্টেন্ট। এরপর হচ্ছে পাস মেডিসিন আরেকটা কোয়েশ্চেন ব্যাংক আপনি সাথে রাখলে সাথে হচ্ছে এই রিভিউ বুক একটা নোটস বা খালেদ আল মাকরাবির বইটা আপনি পড়তে পারেন সাথে। চাইলে যে এটা আপনার হচ্ছে পার্ট 1 এর সময় পড়া থাকবে। এরপরে পার্ট 2 পাস করে ফেললে এরপরে পেসেস। পেসেস এর জন্য আসলে ক্লিনিক্যাল আ আ প্রিপারেশন গুলা নিতে হয়। মোটামুটি এটা সিনিয়ররা সবাই বলে যে আসলে ৮ মাস থেকে ৬ থেকে ৮ মাস বা ১ বছর পর্যন্ত প্রিপারেশন গুলো লাগে। এখানে পেসেস এ ৫ টা স্টেশন থাকে। স্টেশন 1 থেকে স্টেশন 5 এটাতে মোটামুটি স্টেশন 2 এবং 5 যেটা এটাকে বলে লং ক্লিনিক্যাল কনসালটেশন এলসিসি এটাতে হচ্ছে ২০ মিনিট থাকে এরকম। এরপর হচ্ছে স্টেশন 1 এবং স্টেশন 4 এগুলোতে হচ্ছে একটা কমিউনিকেশন স্টেশন থাকে। সাথে হলো যে একটা ক্লিনিক্যাল স্টেশন থাকে। ঠিক আছে? একটাতে অ্যাবডোমেন, একটাতে রেসপিরেটরি এভাবে থাকে। আর এটাতে হচ্ছে দেখা যাচ্ছে নিউরোলজি স্টেশন, কার্ডিওলজি স্টেশন এভাবে করে ওরা হচ্ছে ৫ টা স্টেশনে পরীক্ষা হয়। তো পেসেস ও এরকম বিশেষ করে আপনাদের জন্য যেটা সুখবর আমাদের নেক্সট অক্টোবর ডায়েট থেকে পেসেস বাংলাদেশের সেন্টার শুরু হচ্ছে।
তো বাংলাদেশের পরীক্ষা আপনি চাইলে দিতে পারবেন। বিশেষ করে ইন্ডিয়াতে গিয়ে পরীক্ষা দিতে 3 থেকে 3.5 লাখ টাকার মতো ওরকমই খরচ হয়ে যেত। এখন প্যাসেজ পরীক্ষা আপনি বাংলাদেশের থেকে যদি দেন মোটামুটি এটা 1.5 বা 1,80,000 এর মধ্যে আপনি পরীক্ষাটা দিয়ে দিতে পারবেন। তো মোটামুটি দিস ইজ অল অ্যাবাউট এমআরসিপি। তো আপনি যদি খুব বেশি এফিশিয়েন্ট হন বা আপনি যদি পড়াশোনার মধ্যেই থাকেন, রানিং এর মধ্যে থাকেন, আপনি মোটামুটি 1.5 বছর আপনি এমআরসিপি টোটাল কমপ্লিট করে ফেলতে পারেন। ঠিক আছে? আর জেনেসিস এর পক্ষ থেকে আপনাদের কি আয়োজন থাকছে এমআরসিপি ব্যাপারে আপনারা সবসময় জেনেসিস আউটলেয়ারে আছি আপনাদের হেল্প করার জন্য। আমাদের এমআরসিপি পার্ট 1 এর জন্য আপনাদের জন্য যারা মোটামুটি একটু পড়া আছে বা এফসিএস পার্ট 1 বা রেসিডেন্সিতে আপনারা এন্ট্রি হয়ে আছে, তারা মোটামুটি আমাদের রেগুলার ব্যাচে আপনি এনরোল হতে পারেন। এটা প্রতি রবিবার এবং বুধবার আমাদের ক্লাস হয়। এরপর হচ্ছে যারা চিন্তা করছেন না সপ্তাহে একটা ক্লাস করবো, আমি খুব বেশি সময় পাই না, তাদের জন্য লং ব্যাচ আমাদের আছে। এটা আপনি অনলাইনে বা অফলাইনে যেকোনো একভাবে আপনাদের ফেসিলিটিস গুলো আছে। আপনি প্রতি ফ্রাইডেতে সকালে আপনি ক্লাস করতে পারেন। এরপরে হচ্ছে যাদের প্রিপারেশন মোটামুটি গোছানো হয়ে গেছে, তারা এক্সাম দিতে চান, আমাদের প্রতি রবিবারে আমাদের এক্সাম ব্যাচ হয়। প্রতি রবিবারে এক্সাম দিয়ে ওটার একটা সলভ হয় সোমবারে। ঠিক আছে? তাহলে আমাদের এমআরসি পার্ট 1 এর জন্য পার্ট 1 রেগুলার ব্যাচ, লং ব্যাচ এবং হচ্ছে আমাদের এক্সাম ব্যাচ আছে। এরপরে হচ্ছে এমআরসিপি পার্ট 2 এর জন্য আমরা বিশেষ করে পার্ট 1 এ অনেকের পড়া থাকে, তো এইজন্য আমরা এখানে নিয়ে আসছি এটা হচ্ছে বুস্ট আপ ব্যাচ অথবা ক্রাশ ব্যাচ নামে আমরা রান করছি এমআরসি পার্ট 2 এর। এরপরে আমাদের বিশেষ করে যাদের থিওরি পড়া থাকে, যাদের রেডিওলজি ইমেজিং অথবা দেখা যাচ্ছে এক্সাম দিতে অসুবিধা হয় বা এক্সাম আপনি হচ্ছে নিজেকে জাস্টিফাই করতে চান, তাদের জন্য রেডিওলজি ব্যাচ এবং হচ্ছে এক্সাম ব্যাচ আছে ওই যে এমআরসি পার্ট 2 এর। তাহলে এমআরসি পার্ট 2 এর ক্রাশ ব্যাচ, রেডিওলজি ব্যাচ এবং হচ্ছে এক্সাম ব্যাচ। এরপরে আছে পেসেস। হ্যাঁ, পেসেস এর কিন্তু আমাদের খুব মানে খুব সুন্দরভাবে পেসেস এর ব্যাচ আমাদের চলছে। আমাদের সপ্তাহে 2টা করে ক্লাস হয়। প্রতি রবিবারে হলো আমাদের কমিউনিকেশন স্টেশন ক্লাস হয়, আর প্রতি মঙ্গলবারে আমাদের ক্লিনিক্যাল ক্লাসগুলো হয়ে থাকে। ঠিক আছে? বিমিনি সেশন। এখন হচ্ছে আমাদের এমআরসিপি এর জন্য কমপ্লিট প্যাকেজ। আপনি বিশেষ করে আপনি পার্ট 1 এর জন্য জেনেসিস এ ঢুকলেন এবং হচ্ছে আমরা পেসেস কমপ্লিট করে আপনি জেনেসিস থেকে বের হতে পারবেন। ঠিক আছে? তো জেনেসিস এর বাইরেও হচ্ছে এমআরসিপি রিলেটেড যেকোনো হেল্প লাগলে আপনি জেনেসিস আউটলায়ারে যেকোনো সময় আসতে পারেন। আমরা আছি আপনাদের হেল্প করার জন্য। তো দিস ইজ অল অ্যাবাউট মাই এমআরসিপি পোরশন টু ইউ। তো সবার জন্য অনেক, অনেক শুভকামনা। আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা সময় নষ্ট না করে আপনারা যে কোর্সে থাকেন না কেন, আপনি হচ্ছে বিদেশি ডিগ্রি একটা করে রাখেন। সবসময় আপনার নিজের দরজা ওপেন রাখেন যে আপনি যাতে দেশে এবং দেশের বাইরে সুনামের সাথে, দক্ষতার সাথে এবং অ্যাকর্ডিং টু গাইডলাইন আপনি পেশেন্টকে ম্যানেজ করতে পারেন। এরকম একটা কনফিডেন্স আপনি নিজের মধ্যে নিয়ে আসেন। হ্যাঁ? তো আমাকে এতক্ষণ ধরে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য জেনেসিসকে এবং হচ্ছে ডক্টর মৌমিতা পল্লাপকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া এত সুন্দর করে আসলে এমআরসিপির জার্নিটাকে ডেসক্রাইব করার জন্য। তো জেনেসিসে ভাইয়া যেটা বললেন যে জেনেসিসে আমাদের ফুল এমআরসিপি যে প্রোগ্রামটা আছে, যে পার্ট 1 হোক 2 হোক বা বেসিস হোক, প্রতি আপনি যে স্টেপেই থাকেন না কেন, একদম যদি আপনি দেখেন যে আপনি একটা এমআরসিপি দিতে যাচ্ছেন বা আপনার এমআরসিপি একদম শেষ করার পথে, তো যেটাই হোক না কেন জেনেসিস আপনাকে হেল্প করার জন্য প্রত্যেকটা স্টেপেই আপনাকে সাহায্য করতে পারবে। তো আমি নেক্সট রিকোয়েস্ট করব আমাদের গেস্ট যিনি আছেন ডক্টর মোহাম্মদ আহাদ হোসেন স্যারকে। স্যার কনসালটেন্ট এবং পেইন ফিজিশিয়ান হিসেবে আছেন বিএসএমইউ তে। স্যারকে আমি রিকোয়েস্ট করব যে স্যার যদি আমাদেরকে এই রয়্যাল কলেজের ডিগ্রিগুলো সম্পর্কে একটু এনলাইট করেন, যে আমাদের কিভাবে করে প্রিপারেশন নেওয়া উচিত, বা ইন্টার্নশিপ থেকেই কিভাবে করে কারো যদি প্ল্যান থাকে বাইরে বা দেশে সেটেল হওয়ার, তো সেক্ষেত্রে এই ডিগ্রিগুলো কতখানি সহায়ক হবে। স্যার আনমিউট করতে হবে, মিউট করা আছে এখন। হ্যাঁ, ধন্যবাদ ডক্টর মৌমিতা, খুব সুন্দরভাবে অনুষ্ঠানটি পরিচালনা করছেন। ডাক্তার মামুন ইতিমধ্যে আমাদের মেডিসিন বিষয়ের এমআরসিপি এই বিষয়ে বিস্তারিত বললেন। আমি আসলে জেনারেলাইজড কিছু কথা বলবো, যেটি আমার কাছে মনে হয় যে বাংলাদেশের চিকিৎসকদের জানা উচিত। এবং অনেকেরই প্রশ্ন থাকে যে আসলে আমি দেশের বাইরে যাব কেন? দেশই তো আমার কাছে বড়, তাহলে দেশ ছেড়ে আমি কেন দেশের বাইরে যাব? তো এটি আসলে অনেকটা আপেক্ষিক। প্রথম কথা বলবো যে আসলে এটার প্রয়োজনীয়তা কতটুকু তৈরি হয়েছে। কোভিড এর পরে সারা বিশ্বে কিন্তু একটা বিশেষজ্ঞ চিকিৎসক সংকট তৈরি হয়েছে। এটি চরম সত্য যে চিকিৎসক সংকট তৈরি হয়েছে। এটা বিশেষজ্ঞ লেভেলে এবং এন্ট্রি লেভেলে। ২ লেভেলেই কিন্তু সারা বিশ্বে চিকিৎসক সংকট তৈরি হয়েছে সারা বিশ্বে। এবং সারা বিশ্বে বলতে আসলে আমরা যেটা বলি যে বিশেষ করে উন্নত কান্ট্রি গুলোর ভিতরে আমেরিকা, কানাডা
এবং এই দুটো কিন্তু আমাদের স্বপ্নের একটা জায়গা, যে এখানে মানুষ যেতে চায়, বা এটার সিস্টেম গুলো অনেক উন্নত, এখানে জীবনযাত্রার পদ্ধতিগুলো উন্নত, এবং নিশ্চয়তা, মানে আমাদের পারিবারিক বা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের নিশ্চয়তা, এগুলো কিন্তু অনেক বেশি সুগঠিত। যে কারণে এটার প্রতি মানুষের একটা দুর্বলতা কিন্তু আছেই। তো এই জায়গাগুলোতেই কিন্তু কোভিড এর থাবা অনেক প্রচন্ড আকারে ছিল, যে কারণে চিকিৎসক সহ বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু এখানে এইসব দেশ হারিয়েছে। তো যে কারণে সারা বিশ্বেই কিন্তু এর ধারাবাহিকতায় যে চিকিৎসকের একটা সংকট তৈরি হয়েছে। তো এখন প্রশ্ন, যে এই সংকটে আমার সম্পর্ক কি? আমি বলবো যে এই আমাদের দেশে যে চিকিৎসক রয়েছে, আমাদের দেশের চিকিৎসকরা অত্যন্ত মেধাবী। এই জায়গাটাকে কোট করা উচিত। আমি বলবো কেন কারণ হচ্ছে এরা এই পরিমাণ পড়ালেখা করে, আমার মনে হয় না বিশ্বের অন্য কোনো দেশে এত পড়ালেখা স্টুডেন্টরা করে। তো সুতরাং আমাদের এখানে যে মেডিকেল থেকে বের হোক, তারা কিন্তু প্রচুর পড়ালেখা করে বের হয়, এবং একই সাথে তারা কিন্তু পরবর্তীতে পোস্ট গ্রাজুয়েশন করার জন্য নিজেদেরকে যোগ্য করে তুলছে। এটি খুবই উল্লেখযোগ্য একটি দিক। কিন্তু একই সাথে আমি বলবো যে আমাদের দেশে একটি পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি শেষ করতে যে সময়টা লাগে, বাইরের দেশের পোস্ট গ্রাজুয়েশন কিন্তু অনেকটা ইজি, অনেক ইজি। আমি বলবো প্রত্যেকটা পার্টে, মেডিসিন, সার্জারি, গাইনি এবং অন্যান্য সাবজেক্ট, সরি আহ, তো যে বিষয়টা বলছিলাম, যে আসলে এই জায়গাগুলো থেকে যে এদের ডিগ্রি গুলো করা কিন্তু একটু ইজি। আমি অনেকগুলো ডাইমেনশন আপনাদেরকে বলার চেষ্টা করব, এবং এটা যদি কেউ শুরু থেকে ডিসিশন নেয়, সবাই নিবে এমন না। বেশ কিছু বিষয় আপনাদেরকে আগ্রহ করতে হবে। অনেকেই প্রবলেমটা আমাদেরকে বলেন যে স্যার, ফাইন্যান্সিয়াল স্টেটটা তো আমাদের ভালো না, তাহলে আমরা কেন নিব? এই প্রশ্নটার একেবারে সঠিক এবং সুন্দর উত্তরটা আমি বলবো, সেটি হচ্ছে যে আপনি যদি উদ্দেশ্যকে আপনি এইম করেন, যে এই বাইরে যাওয়াটাকে আপনি এইম করতে পারেন, তাহলে টাকা পয়সা কোনো বাধা না। কেন? এর আগেও আমি বলেছি যে একজন ইন্টার্নি থেকে যদি সে মানে এইম করে, যে টার্গেট ফিক্স করে যে না, আমি দেশের বাইরে যাব, তাহলে কিন্তু এটি সহজ। কিভাবে সহজ? ইন্টার্নিতে সে যে ব্যয়টা করে, সেখান থেকে ব্যয় সংকোচন করে পড়ালেখা করে। এইটার মানে এটা না যে আপনি ইন্টার্নির সময় ব্যাপক ইনকাম করে একটা বিশাল অ্যামাউন্টের টাকা জমাবেন। এইটি আমি কিন্তু কখনোই বলছি না। এটা কি ভুল দিকে প্রবাহিত করা যাবে না। আমি জানি না, আমি একটু সময় বেশি নিচ্ছি। আমার ভিডিওটি একটু পার্টটা রেকর্ড করার জন্য বলবো যারা আছো। তো যে বিষয়টা আমি বলছি, প্রথম কথা হচ্ছে যে আপনি টার্গেট নিবেন ইন্টার্নির সময়, পরেই আপনাকে এই টার্গেটটা নিতে পারলে সবচেয়ে ভালো। সবচেয়ে ভালো হচ্ছে যদি আপনি ইন্টার্নির সময় মনে করেন যে না, আমি দেশের বাইরে আমি ফিট করার চেষ্টা করব। এটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে আপনি ফাইন্যান্সিয়াল সোর্স আপনি কি করবেন? এই যে ইন্টার্নির সময় কিছু ভাতা পাচ্ছেন, এটি থেকে আপনি আস্তে 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 জমান। এটিতে যদি আপনার পারিবারিক খরচ হয়, তাহলে যতটুকু আপনার দরকার ততটুকু আপনি কাজ করেন, বাকিটা সময় পড়ালেখা করেন। আপনার দিনের মধ্যে 24 ঘন্টা সময় আপনি হিসাব করবেন, আপনার হিসাবে থাকবে 24 আওয়ার্স। এই 24 আওয়ার্স এর মধ্যে আপনার স্লিপ অ্যাজ নেসেসারি অ্যাজ মাচ, আপনার 4 থেকে 6 ঘন্টা, এটাই যথেষ্ট। আপনাদেরকে আমি বলবো যে আপনি যদি জীবনে সফল হতে চান, আপনাকে সময়টার মূল্যায়ন করতে হবে, প্রত্যেকটি মুহূর্তের মূল্যায়ন করতে হবে। অনেকে মনে করে যে না, আমি এখন 2 মাস একটু বিশ্রাম নিয়ে নিই, এটি এরকম কোন শব্দ আমি মনে করি ঠিক না। প্রতিষ্ঠিত হওয়ার আগে, আপনার লক্ষ্যে পৌঁছার আগে কোনো বিশ্রাম নাই। লক্ষ্যে পৌঁছার পরেও কিন্তু মানুষ বিশ্রাম নেয় না, কারণ লক্ষ্যে পৌঁছার পরে তার লক্ষ্য আবার অ্যানাদার এইম সেট আপ হয়, তার একটা অন্য লক্ষ্য সেট আপ হয়, যে না, আমি এইটা করেছি, এখন আমাকে এটা করতে হবে। তো এই জন্য আমি বলবো যে আসলে আপনার লক্ষ্য সেট করতে হলে আপনার সময় মেপে আপনাকে কাজ করতে হবে। আপনি যতটুকু সময় ঘুম এবং আপনার কাজ, এর পাশাপাশি আপনাকে পরিশ্রম করতে হবে। বলবেন যে এত কিছু করে কি সম্ভব? এত কিছু করেই সম্ভব। এত কিছু করেই সম্ভব। তো এইজন্য এই সময় থেকে যারা টার্গেট নিবেন, তাদের জন্য সবচেয়ে বেস্ট অন টাকা পয়সা দেখবেন ম্যানেজ হয়ে গেছে। এটা কোনো বিষয় না। আপনি যদি শুধু সিদ্ধান্ত নিলে দেখবেন যে এগুলো আপনি নিজেই ম্যানেজ করতে পারবেন। তবে আমি অবশ্যই বলবো যে ইন্টার্নির সময় থেকে ইনকাম প্রচুর করতে হবে, এইটি মূল টার্গেট হওয়া উচিত না। বরঞ্চ আপনার যতটুকু দরকার আপনি ততটুকুতেই থেমে যান। আপনার মেইনটেন্যান্স এর জন্য। কিন্তু আপনি পড়ালেখার সময়টা দেন। আপনি ততটুকু থেমে গেলেন, ঠিক আছে, কিন্তু আপনি পড়লেনও না। তাহলে লাভ কি? তাহলে তো লাভ নাই। তাহলে বরং ইনকাম করেন, সমস্যা নাই। আবার যখন পড়তে বলবেন তখন পড়েন। তো এইটি ব্যাখ্যাটা অনেক বড় হতে পারে। আমি আসলে ওইদিকে যাচ্ছি না। আমি দ্বিতীয় যে প্যাটার্ন এ আমাদের ছেলেরা মেয়েরা যারা পড়ালেখা করছেন, ইন্টার্নি শেষ করে এসে
দেখা যায় একটা দূর প্রায় 6 মাস 1 বছর পার্ট অন করে ফেলছেন বা পার্ট অন করার পথে আছেন, অথবা তারা চেষ্টা করছেন কিছু চাকরিতে ঢুকে পড়ার চেষ্টা করছেন এরকম। অথবা আমি আরেকটা অপশনস বলবো যে যাদের ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি ভালো আছে, যে না আমার টাকা পয়সাটা চিন্তা করতে হচ্ছে না, আমাকে পড়তেই বলছে, আমার ফাদার মাদার ক্যাপাবল আছে, তারা আমাকে বলছে পড়ো, ব্যাস এই সময়টাকে কাজে লাগে। আমি বলবো যাদের এই সুযোগটা আছে তারা এই সুযোগটাকে কাজে লাগায়, কারণ সবার তো সমান সুযোগ হয় না। আপনাকে একেবারে ইনকাম করতে হবে, সবকিছু করে ফেলতে হবে, এটি আপনি মূল টার্গেটে নিবেন না যদি আপনার সে ধরনের প্রয়োজনীয়তা না থাকে। তাহলে আপনি প্রথমেই যেটা করবেন যে পার্ট ওয়ান এর পাশাপাশি আপনি এমআরসিপি, এমআরসিএস, এমআরসিজি যেটা আপনার পছন্দ সেই দিকে আপনি ধাবিত হয়ে পার্ট ওয়ানটা করে ফেলবেন। একই রকম পড়ালেখা একটু মেটিকুলাস হলে আপনার কিন্তু এটা আপনি অ্যাভেইল করতে পারবেন। এটি করার পরে সেকেন্ড পার্টের জন্য দেখবেন আপনি অনেক বেশি উৎসাহিত হচ্ছেন, তখন আপনি চেষ্টা করবেন যে এটাকে অ্যাভেইল করার জন্য। আপনার প্রথম আগ্রহটা তৈরি হয় পার্ট ওয়ান এর ক্ষেত্রে। যখনই আপনি পার্ট ওয়ানটা করে ফেলবেন তখন আপনার কিন্তু আগ্রহটা বেড়ে যাবে। তখন আপনি দেখবেন যে আপনার পরবর্তী স্টেপ গুলো অনেক সহজ হচ্ছে। তো প্রিয় চিকিৎসকবৃন্দ, আমি যে কথাটি বলছিলাম যে আমাদের যে বাধাগুলো আছে, এই বাধাগুলো অতিক্রম করতে হবে ফার্স্ট। আপনার অনেক নেগেটিভিটি, আপনার আগ্রহ, আপনার চাওয়াটাকে বেশি প্রাধান্য। আপনি অন্যে কি বলল সেটি দিয়ে কিন্তু আপনার লাভ হবে না। অনেক নেগেটিভ, কি জন্য বাইরে যাচ্ছি, যেখানে এই সমস্যা, এখানে এই সমস্যা, এগুলো কিন্তু থাকবেই। সুতরাং আমি বলব যদি সুযোগ থাকে অবশ্যই আমাদের চিকিৎসক বাইরে যাওয়া উচিত। আমাদের চিকিৎসকরা অনেক মেধাবী, অনেক পরিশ্রমী। তারা তাদের দক্ষতাকে যদি বাইরে প্রকাশ করতে পারে, দে উইল লিড দ্য সোসাইটি। এরকম অনেক চিকিৎসক আছে তারা দেশের বাইরে ভালো করছে। কারণ একটাই, কারণ তারা অনেক স্টুডিয়াস, অনেক শ্রম দিতে পারে, অনেক পড়ালেখা করতে পারে। তো এই জায়গাটা আমি চিকিৎসকদের এমফাসিস দিতে বলব যে আপনার টার্গেট ফিক্সডটা থাকতে হবে একেবারে মানে একটা স্বাদ, যেন এই জায়গাটা থেকে কেউ আপনাকে বিচ্যুত করতে না পারে। তারপরে বাকি যে সমস্যাগুলো আছে এগুলো সমস্যার সমাধান করা সম্ভব। অনেকে রেসিডেন্সি কোর্সে চান্স পেয়ে গেছেন। এরপরে একটা বড় সময় যাচ্ছে। রেসিডেন্সি কোর্সে অক্টোবর নভেম্বরে পরীক্ষা হওয়ার পরে এরপরে মার্চে শুরু হয় আপনার হচ্ছে ক্লাসটা। তো এই সময়টা আপনি কাজে লাগাতে পারেন। এই সময়টা যদি আপনার প্ল্যানে থাকে তাহলে আপনি এমআরসিপি, এমআরসিএস অথবা এমআরসিওজি পার্ট 1 টা করে ফেলতে পারেন। এই জায়গাটাতে অনেকে ১ম এ আমি ইন্টার্নি থেকে কথা বলছি, যেটা যারা একেবারে ওয়ান ওয়ে ডিরেকশন ঠিক করবেন। বাই প্রোডাক্ট হিসেবে আপনার সামনে বিসিএস পরীক্ষা আসে দিয়ে দেন, সামনে পার্ট 1 আসে দিয়ে দেন, সামনে রেসিডেন্সি আসে দিয়ে দেন। সবকিছুই দিবেন। কোনটাই বাদ দিবেন না। এখানে প্রশ্ন আছে যে রেজিস্ট্রেশন এগুলোতে তো খুব বেশি না। আপনাকে ওই প্ল্যান করে একটু আগাতে হবে। রেজিস্ট্রেশনের যে পয়সাটা আপনাকে জোগাড় করতেই হবে। আচ্ছা, একটু কষ্ট করে আপনাকে এই জিনিসটা করতে হবে। আবার একটু কম্পারেটিভ অ্যাসেসমেন্ট করতে হবে যে কোনটা দিলে আমার সুবিধা, আমি কোনটাতে বেশি প্রিপারেশন নিয়েছি। এই অঙ্কগুলো আপনাকে ইন্ডিভিজুয়ালাইজ আপনাকে করতে হবে। যেই পয়েন্টে ছিলাম আমি, যে আপনি চান্স পেয়ে গেছেন রেসিডেন্সিতে, এরপরে একটা সময় গ্যাপ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই সময়টা কাজে লাগান। একদম এই যে পড়ার ফ্লোটা এটাকে ধরে রেখে আপনি আমাদের জেনেসিস আউটলিয়ার সাথে যোগাযোগ করেন। কিভাবে করবেন? আমাদের মেন্টররা আপনাকে সার্বক্ষণিক যোগাযোগ করবে এবং আমাদের ব্যাচ গুলো কিন্তু কন্টিনিউয়াস ওপেন আছে। আমরা এখন থেকে সিদ্ধান্ত নিচ্ছি কোন ব্যাচ কোন আলাদা ওপেনিং নাই। সব ব্যাচ যেকোনো সময় কিন্তু আপনারা যেকোনো ব্যাচে ঢুকে যেতে পারবেন এবং রিভার্স যে রিকভারি ক্লাসগুলো করে আপনি আবার আগের মতো হয়ে যেতে পারবেন। তো এইজন্য আমি বলছি যে আপনারা সিদ্ধান্ত নিবেন যে এই সময়টা রেসিডেন্সিতে চান্স পেয়ে গেছেন, এই সময়টাতে আপনি একটু প্রস্তুতি নিয়ে একইভাবে আপনি পার্ট 1 টা শেষ করেন। দেন এরপরে আপনার রেসিডেন্সি যে আপনার ফেজ এ, ফেজ বি ফাইনাল আছে, এর ভেতরেই দেখবেন যে আপনার পার্ট 2 এবং পার্ট 3 এগুলো আপনার ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে এখানে একটা কথা বলা যায় যে রেসিডেন্সি শেষ করার সাথে আপনি কিন্তু একটা ডিগ্রি করতে এসে দুটো ডিগ্রি কিন্তু আপনি শেষ করতে পারেন। এবং এই সব এই পয়েন্টে যারা গভর্নমেন্ট চিকিৎসক আছে তাদেরকে আমি বলবো এটা খুবই মোক্ষম একটা সময়। যারা এই যে চান্স পেয়ে গেছেন তাদের ক্ষেত্রে এই জায়গাটা কাজে লাগাতে পারেন। তারা কিন্তু এই জায়গাটা, কারণ এটার জন্য আলাদা গভর্নমেন্ট ছুটিরও প্রয়োজন হচ্ছে না, কোনো কিছুরও প্রয়োজন হচ্ছে না। আপনি যদি পার্ট 1 করে ফেলেন, দেন আপনি পার্ট 2, পার্ট 3 যেকোনো সময় আপনার ছুটি আলাদা করে ছুটির প্রয়োজন নাই। ঠিক আছে? তো এইজন্য আমি মনে করি যেকোনো লেভেলেই আপনারা কিন্তু সিদ্ধান্ত নিতে পারেন। তবে মনে রাখবেন যে এখন আমাদের সুযোগ, এই সুযোগটা চেষ্টা করতে হবে একেবারে এজ লিমিট মোটামুটি 40 এর আগেই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করতে হবে। এরপরে কিন্তু ওদের ওখানে জব ফ্যাসিলিটিস এগুলো আস্তে কমে আসে, এই জায়গাগুলো। আর এখন আরো একটা বড় সুযোগ হয়েছে, সরি, যারা পার্ট 1 বা পার্ট 2 পাস করে ফেলেন
তাদের জন্য কিন্তু একটা এমটিআই প্রোগ্রাম চালু করেছে, যেটা বিসিপিএস এর মাধ্যমে ইউকে তে যাওয়ার একটা সুযোগ। এবং ইউকে তে যাওয়ার সুযোগের ক্ষেত্রে সবচেয়ে ভালো একটা বিষয় হলো যে অনেক সময় এমটিআই প্রোগ্রাম করে আপনারা যদি ট্রেনিং কোর্সে চলে যেতে পারেন, তখন একটা ভালো স্যালারি পাওয়া যায়। প্লাস হচ্ছে আমি যতটুকু ইনফরমেশন নিয়েছি যে এমটিআই প্রোগ্রামে 2 বছর শেষ হলে অনেকেই বলে যে ফেরত চলে আসতে হবে। হ্যাঁ, অবশ্যই আপনি সবসময় তাদের সাথে ভাইবা বলেন, অন্যান্য সব জায়গায় আপনি বলবেন যে আমি অবশ্যই ফেরত আসবো, তোমাদের নলেজটা কাজে লাগিয়ে আমার দেশে আমি সার্ভিস করবো। কিন্তু বাস্তবতা হচ্ছে যে যারাই এমটিআই প্রোগ্রামটাতে ঢুকে তারা কিন্তু পরবর্তীতে দেখা যায় ওই গভর্নমেন্ট আর তাদেরকে অ্যাভেইল করার চেষ্টা করে, কারণ তারা দক্ষতা তৈরি করে কখনো ফেরত দিতে চায় না, কারণ তাদের একটা এইম থাকে যে এই ডাক্তারকে আমি আমার মতো করে তৈরি করছি, কারণ তাহলে আমার তো সংকট আছে, সংকটটা ফিল আপ করি। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে। তো এই জন্য আমি বলবো যে যে কোনো পদ্ধতিতে যদি আপনি চেষ্টা করতে পারেন, যে দেশে আপনি করেছেন বা মিড পয়েন্টে আপনি সিদ্ধান্ত নিলেন যে আমি চলে যাব, এটিও কিন্তু সম্ভব। তো এই জন্য যাই কিছু করবেন চিন্তা ভাবনা করে আপনাদেরকে আগাতে হবে। তারপরেও আমি বলবো যে চিন্তাটা অনেক সময় ফ্যামিলি বড় হওয়ার আগে করতে পারলে বেটার। যারা ইয়াং জেনারেশন আছে তাদের জন্য এই সিদ্ধান্তগুলো নেওয়া বেটার। কারণ একটা ফ্যামিলি যখন বড় হয়, আপনার বাচ্চা-কাচ্চা হয়ে যাবে, তখন আপনি দেখবেন অনেক কিছু সিদ্ধান্তের সাথে আপনার অনেক কোয়েশ্চেন তৈরি হবে। যত বেশি কোয়েশ্চেন আপনি এনালাইজ করবেন, তত কনসেনট্রেশন ব্রেক হয়ে যাবে, আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না। তো এইজন্য যারা হাসব্যান্ড ওয়াইফ আছে তাদের ক্ষেত্রে আমি বলবো চরম যদি সিদ্ধান্ত দুইজনে নেন, দুইজনে আলাপ করে সিদ্ধান্ত নেন, এটা কোনো ম্যাটার না। দুইজন দুইজনকে সহযোগিতা করবেন। আমি বলি দুইজন দুইজনকে সহযোগিতা করে আপনারা এগিয়ে যাবেন। যে আগে চান্স পেয়ে যাবেন সে আগে প্রসিড করবেন দুইজনকে নিয়ে, তখন আবার আরেকজনকে সহযোগিতা করে আপনারা এগিয়ে যেতে পারবেন। তো এইজন্য আমার কাছে মনে হয় যে এখানে শুধুমাত্র সিদ্ধান্তটা, আমি কতগুলো ডাইমেনশন আপনাদেরকে দিয়েছি, ইন্টার্নের সময় একটা ডাইমেনশন দিয়েছি, অথবা যখন আপনি পোস্ট গ্রাজুয়েশন প্রস্তুতি নিচ্ছেন তখন আমি একটা ডাইমেনশন দিয়েছি, তখনও কিন্তু আপনি সুযোগ করতে পারেন। আবার আপনি দেখেন যে পার্ট ওয়ান পাস করছেন না, অনেক সময় দেখা যায় ডিপ্রেশন চলে আসতে পারে। এই ডিপ্রেশনকে জায়গা দিবেন না। ডিপ্রেশনকে জায়গা দিলে আপনি কিন্তু পিছিয়ে যাবেন। আপনাকে একদিক হচ্ছে না, অনেক দিকে ট্রাই করেন। অন্যদিকে দেখেন আপনি পারেন কিনা, পারেন কিনা, পারেন কিনা। এভাবে করে, করে আপনাকে আগাতে হবে। আর সবচেয়ে বড় ইস্যুটা হলো আপনার সিদ্ধান্তটা আপনার পাকাপাকি করতে হবে যে না আমি আমি বাইরে যাব। এটার গুরুত্ব যতক্ষণ পর্যন্ত আপনার ভেতরে পরিষ্কার না হবে যে না আসলে এটার গুরুত্ব কি, ততক্ষণ কিন্তু আপনি ইন্টারেস্ট খুঁজে পাবেন না। আমি শুরুতেই কিন্তু বলেছি যে সারা ওয়ার্ল্ড ওয়াইড যে চিকিৎসক সংকট হয়েছে, যেকোনো সাব স্পেশালিটিতে আমাদের চিকিৎসকগুলো কিন্তু সংকট রয়েছে। এই সাবজেক্ট গুলো আপনারা নির্ধারণ করতে পারেন। বিভিন্ন আমাদের জেনেসিস আউটলায়ার টিম আছে, ওদের সাথে কথা বলেন, সরাসরি এসে কথা বলেন। কনসালটেন্টরা আছে, আমাদের কোঅর্ডিনেটর আছে, ওনাদের সাথে আপনারা যে কোনো সময় বিনা পয়সায় আপনারা কিন্তু আলাপ করতে পারবেন। এজন্য অফলাইনে এসে আপনি আপনার কনফিউশন থাকলে এগুলো সরাসরি দূর করবেন। আমি মনে করি দেখি আসলে চিকিৎসকরা কিন্তু অনেক সময় হেজিটেট করে, নিজেরা নিজেদেরকে শেয়ার করতে চায় না। আমরা জেনেসিস কিন্তু সবসময় চেষ্টা করি একজনকে হেল্প করার জন্য। কখনো আমাদের কাজ, আমাদের কোনো শিক্ষার্থীর ক্ষতি হোক এটি আমরা চাই না। কখনোই চাই না। এখানে আমাদের কোন রকমের কোন বেনিফিশিয়ারি ইফেক্ট গুলো মানে আমরা চিন্তা করি পরে। আগে চিন্তা করি আমরা ডাক্তারদেরকে যে আমরা কিভাবে তাদেরকে হেল্প করতে পারবো এই জায়গাটা। আপনার যেকোনো সমস্যা আপনি আমাদের কনসালটেন্টদের সাথে আলাপ করতে পারবেন, কোঅর্ডিনেটরদের সাথে আলাপ করতে পারবেন যেকোনো টাইম। তো এইজন্য আমি বলি যে শুধুমাত্র দূরে থাকলেই অনেক সময় সমস্যার সমাধান হয় না। আমি সবাইকে বলব যে আপনারা সময় করে যদি আপনার ভেতরে ন্যূনতম একটু দুর্বলতা তৈরি হয় যে না আমি বাইরের একটা ডিগ্রি করব, তাহলে আমি বলব যে আমাদের জেনেসিস টিমের সাথে একদিন বসে বসে আপনার বিষয়গুলো আলোচনা করেন। তারপরে আপনার কি করণীয় সে ব্যাপারে আপনি দেখবেন যে একটা সুন্দর পরামর্শ পাবেন। আচ্ছা, তারপরে হচ্ছে যে এখানে বেশ কিছু জায়গা আছে যে সাবজেক্ট ওয়াইজ, মানে আপনি একটা সাবজেক্ট যখন সিলেক্ট করলেন তখন আমাদের কোঅর্ডিনেটর কিন্তু ওই সাবজেক্টের যে স্পেশালিস্ট বা ওই সাবজেক্টের দিকে ক্যারিয়ার করেছে তার কাছে কিন্তু আপনাকে হ্যান্ড ওভার করতে পারে এবং তার মাধ্যমে আপনি বিস্তারিত জানতে পারেন। তো প্রিয় চিকিৎসক, আমি বিভিন্ন ডাইমেনশন নিয়ে কথা বলছি, কথা বললে অনেক কথা বলা যায়। তবে ফাইনালি আমি যে কথাগুলো আপনাদেরকে বলবো যে সিদ্ধান্ত আপনার, এটা মনে রাখতে হবে। অবশ্যই সিদ্ধান্তটা সময় থাকতে নিতে হবে। একজনেরটা দেখে আপনি আফসোস করবেন আমি এইটাকে ভালো মনে করি না। আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। আপনি উদাহরণ তৈরি করবেন। আপনি যদি আরেকজনেরটা দেখে না সে করছে অমুক, সে আমি আর ওরকম করব, এটা না। বরং আপনি ইন্সপায়ার্ড হতে পারেন, কিন্তু সিদ্ধান্তটা আপনার নিতে হবে যে আমি এই জায়গাটাতে কাজ করব। ঠিক আছে? তো বাংলাদেশে অনেক স্কোপ তৈরি হয়েছে। পরীক্ষাগুলো দেয়া যাচ্ছে এবং আমাদের আউটলায়ার সবসময় হেল্প করে। মানে বিভিন্নভাবে স্টুডেন্টদের হেল্প করে। ফর্ম ফিল আপ থেকে শুরু করে পরীক্ষার সময় কখন পরীক্ষা দিবে কি না দিবে। সবসময় কিন্তু আমাদের জেনেসিস আউটলায়ার সবসময় আপনাদের সাথে থাকে। এবং অনলাইনে আপনি কিছু না কিছু একদিন পর একদিনই পাবেন। আপনি কোনো না কোনো সাবজেক্টের আপনি দেখবেন যে কথাবার্তা হচ্ছেই। এজন্য আমি বলব যে একটু চোখ রাখার জন্য।
আর এই সময়টাতে গ্লোবালাইজেশনের এই সময়টাকে কাজে লাগিয়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে যদি আপনি একমত থাকেন, তাহলে জেনেসিস আউটলায়ার আপনার পাশে সবসময় থাকবে। যে কোনো ধরনের ব্যাপারে, যে কোনো ধরনের প্রবলেম আপনার সলভ করার ব্যাপারে জেনেসিস আউটলায়ারকে আপনার পাশে পাবে। তো প্রিয় চিকিৎসক, ভালো থাকুন, সুস্থ থাকুন। তার আগে আমি আবারও বলবো যে সুস্থতাকে প্রাধান্য দিন। জোর করে একটা কিছু করবেন, আপনার ফ্যামিলি, আপনার সময়, আপনার অবস্থা, পারিপার্শ্বিকতা সবকিছুর আলোকে আপনি সিদ্ধান্ত নিন যে আসলে আপনার পক্ষে কতটুকু সম্ভব, এবং যদি সম্ভব হয় তাহলে এটাকে 100% এমফ্যাসিস দিন। কারণ আমি দেশের বাইরে চিকিৎসক চলে যাওয়াকে, এটা আমি বলি না যে দেশপ্রেমের অভাব থেকে আপনি যাচ্ছেন, এইটা না, বরং দেশের বাইরে গেলে আপনি দেশের মুখই উজ্জ্বল করছেন, এটি মাথায় রাখবেন। কারণ আপনার দক্ষতা যখন আরেকটা জায়গায় কাজে লাগবে, এটাকে মনে রাখবেন, আমার দক্ষতা দিয়ে আমি অমুক জায়গায় সেবা করছি, সার্ভিস দিচ্ছি, এটি আমার একটা বড় প্রাপ্য, এটা একটা বড় অর্জন। এই জায়গাটাকে খেয়াল করবেন। অনেক নেগেটিভ কথা যারা বলে তাদের দিকে না কান দেওয়াই সবচেয়ে উত্তম। আপনার মতো গতিতে আগাতে হবে। আর যদি কনফিউশন থাকে, আমরা কিন্তু সবসময় আপনার পাশে আছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। স্যারকে অনেক বেশি ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর করে অ্যাডভাইস দেওয়ার জন্য। স্যারের কথাগুলো অনেক বেশি ইন্সপায়ারিং এন্ড ইনফরমেটিভ ছিল। তো আমার মনে হয় যে যারা ইন্টার্নশিপ শুরু করেছেন বা শেষের পথে আছেন বা কোনো একটা কোর্সে আছেন বা কোনো একটা ডিগ্রি করতে চাচ্ছেন, তাদের সবার জন্যই এই কথাগুলো যে হ্যাঁ, ভয় পাওয়া যাবে না, যেই যেই এটার মধ্যে আছি সেটা থেকেই আসলে সাহস করে একটু এগিয়ে যেতে হবে। তো সেকেন্ডলি আমি কথা বাড়াবো না, সেকেন্ডলি আমি রিকোয়েস্ট করব ডক্টর আব্দুল বাশারকে। উনি এফসিপিএস পার্ট 1 কমপ্লিট করেছেন, এমএস ফেজ এ রেসিডেন্ট হিসেবে আছেন কোলোরেক্টাল সার্জারি বিএসএমইউ তে, এবং এমআরসিএস ফেজ এ কমপ্লিট করে ফেলেছেন। তো ভাইয়াকে আমি রিকোয়েস্ট করব যে সবার স্বপ্নের ডিগ্রি সার্জারি, তাই না? তো সার্জারি রয়্যাল কলেজের ডিগ্রিটা সম্পর্কে যদি। জি, ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আপুকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমাদের আহাদ স্যার অনেক সুন্দরভাবে বলেছেন আমাদের আউটলায়ারের যে ডিগ্রি গুলো আছে সেগুলো আমাদের করার প্রয়োজনীয়তা, কি কারণে আমরা করব বা কিভাবে আমাদেরকে আগানো উচিত, এই ব্যাপারে স্যার অত্যন্ত সুন্দরভাবে একটা দিক নির্দেশনা দিয়েছেন। আমি তারই প্রেক্ষাপটে বলছি যে এমআরসিএস এর কথা যদি বলি, বর্তমান প্রেক্ষাপটে এমআরসিএস সার্জনদের মাঝে অনেক বেশি ফেমাস হয়ে যাচ্ছে। এটা দুই প্রেক্ষাপটে হতে পারে যে আমি দেশের বাইরে যাওয়ার জন্য সার্জন হিসেবে যদি আমি যেতে চাই, আমার সবচেয়ে ফার্স্ট চয়েস হওয়া উচিত এমআরসিএস, যেটা আমি অনেক কম প্রিপারেশনে এবং অনেক কম সময়ে একটা ভালো মানে ভালো মার্ক নিয়ে পাশ করতে পারবো। এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে আমাদের দেশের প্রেক্ষাপটেও দেশে যে ডাক্তাররা থাকতে চাচ্ছেন বা এফসিবিএস এর পাশাপাশি বা আমার রেসিডেন্সির পাশাপাশি, এখন আমাদের কিন্তু আগে যেমন এক ট্রেনিং এ দুটো ডিগ্রি করা সম্ভব হতো, এখন কিন্তু সার্জনদের মাঝে এই জিনিসটা দেখা যাচ্ছে বা অন্যান্য ডক্টরদের মাঝেও দেখা যাচ্ছে, তারা এফসিপিএস বা রেসিডেন্সির পাশাপাশি যাতে এমআরসিএস ডিগ্রিটা নেওয়ার চেষ্টা করছেন। এটার দ্বারা আমাদের সার্জনরা যেটা উপকৃত হচ্ছে বেশি, সেটা হচ্ছে যে তাদের এক্সেলেন্সি বাড়ছে, আর যার প্রয়োজন সাপেক্ষে পরবর্তীতে যদি দেশের বাইরেও যেতে চান বা সেটেল হতে চান, সেই সুযোগটাও থাকছে। তো আমি এই জিনিসটা বলবো যে এমআরসিএস এর আসলে প্রস্তুতিটা এত বেশি গোছানো এবং এত সুন্দরভাবে টপিক গুলো গোছানো, আপনি যদি 4 থেকে 5 মাসের একটা প্রিপারেশন নেন, তাহলে অনেক সহজেই কিন্তু আপনি পাশ করে যাবেন। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, বাংলাদেশের প্রেক্ষাপটে যারাই এমআরসিএস দেয় বেশিরভাগ ডক্টররাই পাশ করে যান। কারণ এখানে টাকাটা একটা বড় ইস্যু, অনেক বড় একটা পরিমাণ যেহেতু টাকা লাগে, বর্তমান ডলারের নিয়ম অনুযায়ী প্রায় 90,000-এর বেশি একটা অ্যামাউন্ট একটা লাগে পাঠিয়ে দেওয়ার জন্য। সো আলটিমেটলি যেহেতু টাকার অ্যামাউন্টটা বেশি, তো আমাদের ডক্টররা একটা ভালো গোছানো প্রিপারেশন নিয়ে প্রথমবারই পাশ করার চেষ্টা করে এবং এই ব্যাপারে সফল হয় আলহামদুলিল্লাহ। সো আপনি যদি চিন্তা করেন আপনি এমআরসিএস দিবেন, সেটা হতে পারে দুই প্রেক্ষাপটে। এক হচ্ছে আপনি কেবল ইন্টার্নিতে জয়েন করেছেন, আপনার ইচ্ছা বাইরের দেশে আপনি সেটেল হতে পারেন সার্জন হিসেবে, এটা একটা ইচ্ছা। আর এটা হচ্ছে সেটেল হবেন কিনা এখনো দৃঢ় প্রত্যয় নেই, কিন্তু আপনি চাচ্ছেন যে আপনি দেশের ভিতরেও কোনো ডিগ্রি করবেন, দেশের বাইরেও ডিগ্রি করবেন। সো আপনি যেহেতু ইন্টার্ন, সেক্ষেত্রে তো আপনার ইন্টার্নি শেষ না হলে, বিএমডিসি সার্টিফিকেট না পাইলে তো আপনি এমআরসিএস দিতে পারবেন না। কিন্তু এমআরসিএস পার্টিতে মানে বসার জন্য আপনার এমবিবিএস সার্টিফিকেটটাই যথেষ্ট। সো আমাদের অনেক বন্ধু বা আমাদের জুনিয়র বা সিনিয়র অনেকেই কিন্তু ইন্টার্নি থাকা অবস্থায় এমআরসিএস পার্টে পাশ করেছে। সো আপনি যদি সার্জন হতে চান, এটার জন্য আপনার জন্য একটা সুখকর মান থাকে মানে বিষয় কিন্তু।
যে আপনি সহজেই আপনার ইন্টার্নির সময় ট্রেনিং এর পাশাপাশি আপনি এমআরসিএস এর প্রিপারেশনটা কমপ্লিট করে রাখতে পারেন। ফলে আপনার জন্য এমআরসিএস পার্ট এ পাস করাটা সুযোগ হয়ে যাবে। পরবর্তীতে আপনি সুযোগ মতোই পার্ট বিটা দিয়ে দিতে পারবেন। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে পার্ট বিটা সাধারণত দিতে লাগে হচ্ছে আমাদের ইন্ডিয়াতে বা মালয়েশিয়াতে গিয়ে আমরা বেশিরভাগ ডক্টররা দেয়। এছাড়া আপনি ইউকে তে গিয়েও দিতে পারেন। সো আলটিমেটলি যে কথাটা বলছিলাম, যে আমাদের যেহেতু পার্ট এ নিয়ে আলোচনা হচ্ছে, আরেকটা বড় অংশ ডক্টর যারা ট্রেনিং এ আছে, যারা এফসিপিএস ট্রেনিং বা রেসিডেন্সি ট্রেনিং এ আছে, তারাও কিন্তু চান এমআরসিএস দিতে। কিন্তু আলটিমেটলি ট্রেনিং এর এত ব্যস্ততার পাশাপাশি আমি এত ব্যস্ত, মানে আমাকে এত বেশি সার্জারিতে ব্যস্ত থাকতে হয়, এর পাশাপাশি আমি কিভাবে পড়াশোনার সময় বের করব বা কিভাবে আমি পার্ট এটা দিব? অনেকেরই ইচ্ছা, আমার সাথে অনেক ডক্টরই কথা বলেছেন যে পার্ট এ দিতে চান কিন্তু সুযোগ হয় না। সো আমি আপনাদেরকে বলবো যে পার্ট এর প্রিপারেশনটা আপনার ক্লিনিক্যাল নলেজের সাথে অনেক বেশি রিলেটেড। আপনি সব বিষয়ে সব রোগী অলরেডি আপনি আপনার ট্রেনিং পিরিয়ডে অনেক ধরনের রোগী দেখেছেন, অনেক ধরনের ইমার্জেন্সি ম্যানেজ করেছেন। সো আলটিমেটলি সবই আপনার জানা। আপনি যদি একটা ওরিয়েন্টেড উপায়ে প্রিপারেশনটা নিতে পারেন, তাহলে আপনার জন্য কিন্তু পার্ট এ পাস করাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। এবং এই নলেজটাই আপনি আবার, বা আপনার সামনে যদি মিড টার্ম পরীক্ষা থাকে বা এমএস ফেজে পরীক্ষা থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি এই নলেজটাই অ্যাপ্লিকেবল করতে পারবেন। সো আপনি ইন্টার্ন হন বা আপনি ট্রেনি হন, আপনি যদি টার্গেট করে থাকেন এমআরসিএস দিবেন, তাহলে অবশ্যই আপনি ব্যস্ততা বাদ রেখে দিনে একটু সময় যদি পান, আপনি এমআরসিএস সলভ করা শুরু করে দেন। আর স্টাডি ম্যাটেরিয়াল সম্পর্কে যদি বলি, এমআরসিএস এর মূল স্টাডি ম্যাটেরিয়াল হচ্ছে এমআরসিএস প্লাস রিকল। অর্থাৎ যারা ট্রেনিং এ আছেন, তারা যদি এমআরসিএস কে কেন্দ্র করে সবার প্রথমে যদি এমআরসিএস সলভ করতে চান, সেই অনুযায়ী কিন্তু চেষ্টা করেন, এমআরসিএস নিয়ে সলভ করার চেষ্টা করেন। যখন এমআরসিএস এর টপিক গুলো সলভ করতে শুরু করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে কোন বিষয়গুলো আপনাকে পড়তে হবে, কোন বিষয়গুলো পড়তে হবে না। যখন এমআরসিএস এর পড়াটা আপনার হয়ে যাবে, তখন আপনি রিকল গুলো পড়া শুরু করেন। এটা হচ্ছে ট্রেনিদের জন্য। কিন্তু ইন্টার্ন যারা, তারা তো অলরেডি অনেকদিন আগে হয়তো অ্যানাটমি ফিজিওলজি পড়েছেন, তাদের জন্য একটা বেসিক নলেজ দরকার। সো এই জন্য তাদের ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে অবশ্যই আগে আমাদের লং ব্যাচ আছে বা রেগুলার ব্যাচ আছে, সেগুলোতে আপনি যদি ভর্তি হয়ে আপনার কনসেপ্টটাকে আগে ক্লিয়ার করে নেন এবং সেই অনুযায়ী টপিক ভিত্তিক ইএমআরসিএস পড়েন, তাহলে কিন্তু আপনার জন্য বুঝতে সুবিধা হবে। এবং সেই অনুযায়ী ইএমআরসিএস একবার শেষ হলেই কিন্তু আপনি রিকল করে ফেলতে পারবেন। এবং রিকল আপনি 3 থেকে 4 বার করলে একটা ভালো ধারণা হয়ে যাবে আপনার, এবং শেষ টাইমে একটা রিভিশন দিয়ে আপনি ভালো একটা মার্ক ক্যারি করতে পারবেন। সো এই জিনিসটা একটা বিষয়। তো আলটিমেটলি আপনার শুধু টার্গেট, আপনি যদি টার্গেট নিয়ে থাকেন এমআরসিএস দিবেন, তাহলে শুধু স্টার্ট করেন। স্টার্ট করলেই সম্ভব আপনার সফলতার মুখ দেখা। আরেকটা বিষয় আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে এমআরসিএস এর প্রশ্নের প্যাটার্ন নিয়ে। বিগত 2-1 বছর আগেও দেখা যেত এমআরসিএস এর বেশিরভাগ প্রশ্নই কিন্তু আমাদের ইয়া থেকে আসে, রিকল থেকে। আর একটা ভালো, এরকম অনেক হয়তো একটা ভালো সফলতার মুখ দেখেছে। কিন্তু আপনাকে খেয়াল করতে হবে, এখন যদি আপনি যারা রিসেন্টলি পরীক্ষা দিয়েছেন, তাদের সাথে যদি একটু চিন্তা করে দেখেন বা তাদের সাথে একটু কথা বলে দেখেন, তাহলে এমআরসিএস এর প্রশ্নের প্যাটার্ন কিন্তু কিছুটা চেঞ্জ হচ্ছে। মানে আপনার টপিকসটা কমন থাকলেও আপনার সিনারিও এবং অপশন গুলো কিন্তু আলাদা থাকছে। সো একটা কম টাইমের পরীক্ষা, আপনি এক টাইম, মানে একটা প্রশ্ন উত্তর দেওয়ার জন্য 1 মিনিট করে পাবেন, এত বড় করে এসবিএ, এত বড় স্ট্যাম্প। এই জন্য আপনার একটা ক্লিনিক্যাল নলেজ এবং বেসিকটা ক্লিয়ার হতে হবে। এখানে যদি আপনি রিকল করে শুধু পাস করতে চান, তাহলে কিন্তু হবে না। এই জন্য আপনার কনসেপ্ট ক্লিয়ারের জন্য একটা মনিটরিং বা একটা গাইডেন্স, একটা মেন্টরশিপ খুবই প্রয়োজন। একটা মেন্টরশিপের আন্ডারে থাকলে আপনার এই কনসেপ্ট ক্লিয়ার করাটা সহজ হবে, এবং আপনি বিভিন্ন আদলে একটা প্রশ্নকে চিন্তা করতে পারবেন। এই জিনিসটা করবেন। এর জন্য যখনই আপনি পরীক্ষা দিতে চান, চেষ্টা করবেন যে একটা ভালো মেন্টরশিপের সাথে থাকার জন্য এবং একটা পার্টনারশিপের সাথে থাকার জন্য। তো এমআরসিএস এর ক্লিনিক্যাল অংশটা নিয়ে আমাদের বেশি ভয়, কারণ আমাদের পেপার ওয়ানে যেই বেসিক অংশগুলো থাকে, আমরা মোটামুটি অ্যানাটমির ফিগার দেখে অ্যানাটমি সম্পর্কে একটা ভালো ধারণা অর্জন হয়ে যায়। বাংলাদেশ থেকে এই ফার্স্ট পেপারে কেউই খারাপ করে না, সবাই ভালো পরীক্ষা দেয়। কিন্তু পেপার 2 তে ঝামেলা হয়। পেপার 2 তে যখন ক্লিনিক্যাল অংশটা থাকে, ক্লিনিক্যাল বেলি ল্যাব থাকে, তখন কি হয়, আমাদের কিন্তু কোরিলেশন করতে অসুবিধা হয়ে যায় এবং বড় বড় স্টেম থাকে, অনেক বড় বড় অপশন থাকে। তখন আমরা বুঝতে পারি না আসলে কিভাবে খুব দ্রুত অ্যান্সারটা করা যায়, বা অনেক ক্ষেত্রে অনেকে শেষ করতে পারে না।
এই জন্য আমাদের অন্যতম একটা সংযোজন হচ্ছে আমাদের ক্লিনিক্যাল ব্যাচ। এটা হচ্ছে আপনি শুধু বেসিক জিনিসগুলো যদি আপনার পড়া হয়ে থাকে, আপনি অলরেডি পার্ট 1 ট্রেনি বা আপনি রেসিডেন্সি ট্রেনিতে আছেন বা বেসিক আপনি অ্যানাটমি ফিজিওলজি আগেই পড়েছেন, সো আপনি ক্লিনিক্যাল ব্যাচগুলো থেকে নিজে পড়ে কিন্তু নিজের বেসিকটাকে স্ট্রং করে নিতে পারেন এবং কিভাবে গুছানো পদ্ধতিতে পড়তে হবে এটা গুছিয়ে নিতে পারেন। ক্লিনিক্যাল ব্যাচগুলোতে ইমফেসিস করলে আমাদের কিন্তু আর ভয়ের জায়গাটা থাকছে না। এবং ওভারঅল যার সবই পড়া ছিল, যে হয়তো এই জিনিসগুলো সবই পড়েছেন কিন্তু শেষ টাইমে একটু রিভিশন দিবেন দিবেন করে দেওয়া হচ্ছে না, সময় বের হচ্ছে না, তাদের জন্য একটা অন্যতম সংযোজন হচ্ছে আমাদের ক্র্যাশ ব্যাচ। তো ক্র্যাশ ব্যাচে যদি আপনি প্রিপারেশন নিতে পারেন তাহলে আপনার জন্য অনেক সহজ হবে। অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনি পুরো প্রিপারেশনটা কমপ্লিট করে ফেলতে পারবেন আপনার 3 মাসের একটা সময়। সো এই ক্র্যাশ ব্যাচে আপনি কিন্তু অ্যাডমিট হতে পারেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে যারা প্রিপারেশন নিয়েছেন কিন্তু বুঝতে পারছেন না আপনার প্রিপারেশনটা হচ্ছে কিভাবে, বা আপনি আগে একবার পড়েছেন, অনেকদিন পড়া থেকে একটু দূরে ছিলেন, আপনি আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হতে পারেন। এক্সাম ব্যাচে পরীক্ষাগুলো দেওয়ার মাধ্যমে এবং এগুলোর এক্সটেন্সিভ যে সলভ ক্লাসগুলো আছে যেগুলো আপনার রেকর্ডেড থাকবে, সেগুলো করার মাধ্যমে কিন্তু আপনি প্রত্যেক টপিকস ওয়াইজ আপনার কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে পারেন। এগুলো মানে এমআরসিএস এর এখন যদি আমরা বলি, আমাদের মেন্টররা অনেক বেশি দক্ষ, অনেক বেশি আন্তরিকতার সাথে আপনাকে প্রত্যেকটা জিনিস বোঝানোর চেষ্টা করবে। আমাদের এক্সটেন্সিভ রিকল গুলো যেগুলো হয়, এটা হচ্ছে জেনেসিস এর ইউনিক। এত সুন্দরভাবে প্রত্যেকটা রিকল এক্সপ্লানেশন সহ পড়ানো হয় যে এটা পড়লে আপনার কনসেপ্ট অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে এবং পরীক্ষার সময় আপনার অনেক সময় একটা গুরুত্বপূর্ণ যে ভীতিটা দূর করা গুরুত্বপূর্ণ বিষয় থাকে, সেই আপনার ভীতিটা দূর হয়ে যাবে। ফলে আপনি অনেক সহজে একটা কনফিডেন্স সহকারে পরীক্ষা দিতে পারবেন। আর যেহেতু 5 ঘন্টা আমি একটা ল্যাপটপের সামনে বসে পরীক্ষা দিচ্ছি, এখানে কিন্তু মাথা ঠান্ডা রাখাটা অনেক বেশি জরুরি। সো এই যে একটা মানে এমআরসিএস স্টাইল একটা মক টেস্ট, এই মক টেস্ট আমরা 2টা নিয়ে থাকি। ফলে এই মক টেস্টটা দিলে আপনার কিন্তু এই ভীতিটা দূর হয়ে যাবে। আপনি একটা না স্ক্রিনের সাথে বসে থাকার যে একটা অভিজ্ঞতা, এবং এটা কিন্তু আমাদের মাঝে থাকে না, তো এটা কিন্তু আপনার অনেক বেশি হেল্পফুল হবে। তো ওভারঅল আমি যে কথাটা বলতে চাই, আমাদের এমআরসিএস এর প্রত্যেকটা জায়গায় ডক্টরদের কথা চিন্তা করে কখন কি ধরনের ব্যাচ, কার জন্য কি ধরনের ব্যাচ, সবকিছুই সাজানো আছে। একটা এক্সপার্ট মেন্টর প্যানেল আছে। আপনার যখনই সুযোগ হয়, আপনি যদি চান এমআরসিএস দিবেন এবং সুযোগ করে উঠতে পারছেন না, কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না, আমাদের আউটলায়ারের আপনাদের দাওয়াত থাকলো। যখন সুযোগ হবে আপনি এসে আমাদের মেন্টরদের সাথে কথা বলতে পারবেন এবং সেই অনুযায়ী, যেহেতু টার্গেট নিয়েছেন সামনে এমআরসিএস দিবেন, দ্রুত একটা প্রিপারেশন শুরু করে দিতে পারবেন ইনশাল্লাহ। সবার জন্য শুভকামনা থাকলো। এবং ওভারঅল আমাদের আউটলায়ারে সবার যারা সার্জন আছেন ভবিষ্যতে এমআরসিএস দিতে চান, তাদেরকে দাওয়াত দিয়ে আমি আমার কথাটা এখানে শেষ করছি। ধন্যবাদ মোহাম্মদ আবুকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভাইয়া। আসলে ভাইয়া অনেক সুন্দর করে সবকিছু এক্সপ্লেইন করে ফেললেন। তো নেক্সট আমি রিকোয়েস্ট করব আমাদের এমআরসিওজি, তাই না, গাইনির পরেই যাদের ইম্পর্টেন্স একদম বাচ্চা বের করার পরই যাদের যে ডাক্তারদের আমাদের দরকার হয়, যে আমাদের পেডিয়াট্রিশিয়ান যারা আছেন, ডক্টর কানিজ ফাতেমা তন্নি আপুকে। আপু বিসিএস হেলথে আছেন, এফসিপিএস পার্ট 2 ট্রেনি হিসেবে আছেন এবং এমআরসিপি সিএইচ পার্ট 1 পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তো আপুকে আমি রিকোয়েস্ট করবো যে আপু যদি এই ডিগ্রিটা সম্পর্কে আমাদের সবাইকে একটু এনলাইট করেন। ধন্যবাদ ডক্টর মমিতা। আমাকে কি স্পষ্ট শোনা যাচ্ছে? জি আপু, শোনা যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। আজকে এই জেনেসিস আউটলেয়ারের পক্ষ থেকে এত চমৎকার একটি সেশনের আয়োজন করার জন্য ডক্টর মমিতা খুব চমৎকারভাবে প্রোগ্রামটি পরিচালনা করছেন এবং আমাকে এই এমআরসিপি সিএইচ নিয়ে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। জেনেসিসে আউটলেয়ারে অলরেডি আমরা এমআরসিপি এবং এমআরসিএস সম্পর্কে শুনলাম। এই পর্যায়ে এমআরসিপি সিএইচ সম্পর্কে বলার জন্য আমি হাজির হয়েছি ডক্টর কানিজ ফাতেমা তনি। এমআরসিপি সিএইচটা অ্যাকচুয়ালি হচ্ছে দেখা যায় যে ওরকম ভাবে অনেকেই হয়তো ঠিকভাবে বিস্তারিত ওরকম ভাবে জানে না, বা হচ্ছে পেডিয়াট্রিক্সে হয়তো এফসিপিএস বা রেসিডেন্সি কোর্সে আছে, ট্রেনিং এ আছে, কিন্তু হচ্ছে এমআরসিপি সিএইচ এর সম্পর্কে বিস্তারিত অ্যাকচুয়ালি ওরকম করে জানে না। অথবা হচ্ছে দেখা যায় যে দেশে বা দেশের বাইরে কি সুযোগ রয়েছে এমআরসিপি সিএইচ ডিগ্রি অর্জনের মাধ্যমে, সেই বিষয়টাও অনেকেই হয়তো অবগত নয়। সেই কারণে আজকে আমি এমআরসিপি সিএইচ টিমের পক্ষ থেকে হাজির হয়েছি। তো এমআরসিপি সিএইচ আমাদের মূলত হচ্ছে, আমরা যদি বলি আজকের আমাদের প্রোগ্রামের যে হেডলাইন, যে আপনার
ইনডোর এন্ড অ্যাব্রোড। তো সেক্ষেত্রে হচ্ছে দেশে এবং দেশের বাইরে দুই জায়গায় কিন্তু আমাদের সুযোগ রয়েছে। তো এই সুযোগের ক্ষেত্রে আপনি যদি এই সুযোগটাকে কাজে লাগাতে চান, তাহলে অবশ্যই আপনার প্ল্যানিংটা হতে হবে প্রথম থেকেই চমৎকার ভাবে প্ল্যান করে আগাতে হবে। কারণ এমআরসিপি সিএইচ টোটাল 3টা পার্টে এক্সাম হয়ে থাকে। পার্ট 1 যেটাতে কিনা আপনার ফাউন্ডেশন অফ প্র্যাকটিস এন্ড থিওরি এন্ড সায়েন্স, দুটো অংশে, মানে পার্ট 1 এর দুটো ভাগ রয়েছে পরীক্ষার। তারপর হচ্ছে পার্ট 2 তে রয়েছে আপনার অ্যাপ্লাইড নলেজ অফ প্র্যাকটিস বা একেপি, এবং পার্ট 3 তে রয়েছে সর্বশেষ ক্লিনিক্যাল। এখন এই যে প্ল্যানিং এর কথা বলছি, প্ল্যানিংটা এমআরসিপি সিএইচ ডিগ্রিতে যদি আপনি সম্পূর্ণভাবে অর্জন করতে চান, সেক্ষেত্রে আপনার প্ল্যানিং এর ক্ষেত্রে একদম প্রথম যে ধাপ, যেটা পার্ট 1, যেখানে রয়েছে ফাউন্ডেশন অফ প্র্যাকটিস এন্ড থিওরি এন্ড সায়েন্স, এই দুটো পরীক্ষার আপনার প্রস্তুতিটা বা প্ল্যানিংটা হতে হবে সবচেয়ে আপনার কোইনসাস ভাবে বা সুন্দরভাবে নিতে হবে, কোইনসাস না, ইলাবোরেটলি। কারণ কি, এই যে পরীক্ষার যে নামটা, সেটা দিয়ে আমরা বুঝতে পারছি ফাউন্ডেশন অফ প্র্যাকটিস, যেখানে এমআরসিপি সিএইচে কিন্তু প্রথম পার্টেই, মানে এই ফপ বা ফাউন্ডেশন অফ প্র্যাকটিসেই কিন্তু আপনার গাইডলাইন্স পড়তে হয়, যেটা কিনা অ্যাকচুয়ালি পার্ট 1, পার্ট 2, ক্লিনিক্যাল সব ক্ষেত্রে লাগে। আবার আমি যে থিওরি এন্ড সায়েন্স যে আরেকটা অংশ রয়েছে, সেখানে থিওরি এন্ড সায়েন্সে মূলত হচ্ছে বেসিকের দিকে গুরুত্ব দেওয়া হয়। তো আপনার পার্ট 1 প্রস্তুতিতে যদি থিওরি এন্ড সায়েন্সের বেসিকের প্রস্তুতিটা ভালো হয়, সেই প্রস্তুতির ভিত্তি করে আপনি কিন্তু পার্ট 2 এবং পার্ট 3 ক্লিনিক্যাল সবকিছুই কিন্তু আপনার স্মুথলি আগাবে। সেক্ষেত্রে হচ্ছে প্রথম প্রস্তুতিটা বা প্রথম প্ল্যানিংটা গুরুত্বপূর্ণ। এবং আমাদের যদি বলি যে টাইমিংটা কিরকম, সেক্ষেত্রে হচ্ছে এবং হচ্ছে টোটাল, অনেকে জিজ্ঞেস করেন যে আমি প্ল্যান করতে চাচ্ছি কিন্তু কত দিনের মাঝে আমার এই ডিগ্রিটি কমপ্লিট হবে। তো আমাদের মাঝে এই একটা টেন্ডেন্সি থাকে, যেমন আমরা এফসিপিএস বা রেসিডেন্সি যখন দিয়ে থাকি, আমাদের মাথায় ওইটা ব্রেনে এটা সেট থাকে যে আমাকে এটা 5 বছরের কোর্স বা 5 বছরের ট্রেনিং আমাদের রয়েছে, একটা সেটিং থাকে। কিন্তু এমআরসিপি সিএইচ এর যে কখন আপনার ডিগ্রিটা কমপ্লিট হবে, সেটা কিন্তু এইটার নির্ধারণটা কিন্তু আপনি নিজে করতে পারবেন, এবং আপনার প্রস্তুতির উপর কিন্তু এটা ডিপেন্ড করছে। যেমন আমি যদি বলি যে প্রথম পার্ট, যেটা কিনা ফাউন্ডেশন অফ প্র্যাকটিস এন্ড থিওরি এন্ড সায়েন্স, দুটো এক্সাম, কেউ চাইলে এই দুটো এক্সাম আলাদা করেও দিতে পারে, আবার কেউ চাইলে একই সাথে একই সেশনে সকাল বিকেল পরীক্ষা হয়ে থাকে দিতে পারে। কোন কোন সেশনে পরীক্ষা হয়, সেটা হচ্ছে আপনার পার্ট 1 বছরে 3বার পরীক্ষা হয়ে থাকে, ফেব্রুয়ারি, জুন এবং অক্টোবর। ঠিক আছে, ফেব্রুয়ারি, জুন, অক্টোবর। এখন কোন ডক্টর যদি দেখা যায় যে আমি পার্ট 1 এর দুটোকে স্প্লিট করে দিতে যাচ্ছি, তখন কিন্তু ওখানে আরো 4 মাসের গ্যাপ হয়ে যায়। ধরুন কেউ হচ্ছে আপনার 24 অক্টোবরে পার্ট 1 এর একটা পার্ট দিলেন, পরবর্তী পার্টটা আরো 4 মাস পরে বা 8 মাস পরে দিলেন, তাহলে কি হয়, ডিউরেশনটা বেড়ে যায়। তো সেক্ষেত্রে আপনি যখন প্রথম পার্টটা সবচেয়ে ভালো হচ্ছে প্রথম পার্ট, যেটা একসাথে যাতে করে আপনি ফাউন্ডেশন অফ প্র্যাকটিস এন্ড থিওরি এন্ড সায়েন্স একসাথে যদি দিয়ে ফেলেন, আপনার কিন্তু একটা পার্ট 1 কমপ্লিট হয়ে গেল। এবং এরপর আপনি দেখবেন পার্ট 2 এর প্রস্তুতির ক্ষেত্রেও আপনার পার্ট 1 এর প্রস্তুতিটা যদি ভালো হয়, পার্ট 2 তে দেখা যায় আপনি 4 মাসের ব্যবধানে বা 3 মাসের ব্যবধানে পরীক্ষা দিতে পারছেন। সাপোজ আপনার অক্টোবরে, যিনি হচ্ছে অক্টোবর 24 সাপোজ আপনার পার্ট 1 পাস করলেন, পার্ট 2 পরীক্ষা কিন্তু ঠিক আপনার নেক্সট সেশন চলে আসবে হচ্ছে আপনার জানুয়ারির 25-এ। মানে পার্ট 2 পরীক্ষাগুলো হয় মূলত হচ্ছে জানুয়ারি, মে এবং সেপ্টেম্বর। তো সেক্ষেত্রে কিন্তু 3 মাসের ব্যবধানে আপনি পার্ট 1 পার্ট 2 দিতে পারছেন। যদি কেউ চান যে না, আমি আমার ডিগ্রি অর্জনের আপনার ডিউরেশনটা আমি কমাতে চাচ্ছি, যে আমি তাড়াতাড়ি চাচ্ছি দেশে বাইরে যেতে, বা আমি তাড়াতাড়ি চাচ্ছি যে আমার ডিগ্রিটা কমপ্লিট হোক, সেক্ষেত্রে তাড়াতাড়ি বলতে আপনার অবশ্যই পার্ট 1 এর প্রস্তুতিটা ভালো হলেই তখনই আপনি পার্ট 2টা হচ্ছে 3 মাসের মাথায় বা হচ্ছে 6 মাসের মাথায় ক্লিয়ার করতে পারছেন। এবার আসি পার্ট 3 এর কথা। মূলত হচ্ছে আমাদের বাংলাদেশি আমরা যারা আছি, আমাদের জন্য কিন্তু পার্ট 3টাই চ্যালেঞ্জিং। কারণ পার্ট 1 এবং পার্ট 2 এর ক্ষেত্রে বাংলাদেশে টেস্ট সেন্টার নাই। ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের অনলাইনে দিতে হচ্ছে, এবং অনলাইনের ক্ষেত্রে বলে রাখা ভালো যে অনলাইনে যে আমাদের পরীক্ষাটা হচ্ছে বাংলাদেশ থেকে, সেক্ষেত্রে কিন্তু আপনার এক্সামের কোনো নির্দিষ্ট কোনো সেন্টার নেই। মানে আপনি অনলাইনে এক্সাম দিচ্ছেন, মানে আপনি আপনার বাসায়, আপনি আপনার নিজ দায়িত্বে, আপনার ডিভাইস, আপনার সবকিছু, আপনার ইন্টারনেট কানেকশন সবকিছু আপনার দায়িত্বে। অথবা যদি কেউ মনে করে যে না, আমি এই রিস্ক আমি নিতে চাচ্ছি না, তাহলে দেশের বাইরেও কাছাকাছি সেন্টার, যেমন এশিয়ার মধ্যে ইন্ডিয়া আছে, মালয়েশিয়া আছে, সিঙ্গাপুর আছে,
কাছাকাছি দিতে পারছেন, ঠিক আছে, অথবা হচ্ছে আপনার যদি আরেকটু দূরের ধরেন এই সিটগুলো সহজে পাওয়া যায়, পাকিস্তান আছে, মানে আমাদের ইদানিং দেখা যায় যে আপনার অনলাইনের ক্ষেত্রেও যে এই কম্পিটিশনটা হয়, সিট পাওয়ার জন্য কম্পিটিশন হয় মূলত হচ্ছে এশিয়ান সাবকন্টিনেন্টে, যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, এই দেশগুলোর মাঝে কম্পিটিশনটা হয়। তো অনেক সময় দেখা যায় অফলাইনেও সেভাবে ইন্ডিয়াতেও সিট অ্যাভেলেবেল থাকে না, তখন দেখা যায় যে সেকেন্ড হিসেবে হয়তো মিডল ইস্টের দিকে চিন্তা করতে হয়। তো এখন অনলাইনে মানে পার্ট 1 এবং পার্ট 2 আপনি অনলাইন বা হোক কাছাকাছি টেস্ট সেন্টারে আপনি অ্যাপিয়ার করলেন, কিন্তু প্রবলেম যেটা সেটা হচ্ছে পার্ট 3 এর ক্ষেত্রে বা ক্লিনিক্যালের ক্ষেত্রে, যেহেতু 1 নাম্বার হচ্ছে আমাদের টেস্ট সেন্টার নাই, 2 নাম্বার হচ্ছে আপনার কোভিড এর একটা ধাক্কা এখনো রয়ে গেছে। কোভিড এর টাইমটাতে বেশ ক্লিনিক্যাল এক্সাম মাঝে অফ ছিল, তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের ক্লিনিক্যালের এক্সামের সিট পাওয়াটা একটা চ্যালেঞ্জিং। সিট পাওয়া দেখা যায় একটা ওয়েটিং পিরিয়ড থাকে আমাদের বাংলাদেশিদের জন্য, যে 3 বছর, সরি 1.5 বছর বা মিনিমাম 1 বছর বা 1.5 বছর। তবে চেষ্টাটা, মানে আপনি যদি চান যে না আমি তাড়াতাড়ি আমি ধরেন সিট, আপনি ক্লিনিক্যালের সিট বুকিং এর জন্য আপনি চেষ্টা করলেই যে পেয়ে যাবেন তা না, চেষ্টাটা শুরু করতে হবে। এখন কথা হচ্ছে চেষ্টা তখন শুরু করবেন যখন আপনি একটা প্রস্তুতি নিয়ে রাখবেন। সেক্ষেত্রে ক্লিনিক্যালের একটা প্রস্তুতি নিয়ে তারপর আপনি সিট বুকিং এর জন্য আপনি অ্যাপ্লাই করতে থাকলেন, যখন পেলেন তখন আপনি সিট আপনি তবে আপনি এক্সাম অ্যাপিয়ার করলেন, তাহলে আপনি মিনিমাম, আপনি যদি ধরে রাখি যে এমআরসিপি সিএইচ ডিগ্রিটা অর্জন করতে আপনার কেমন সময় লাগবে, আপনি যদি একদম আপনার ফুল ডেডিকেশন দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু মিনিমাম 2.5 থেকে 3 বছর আপনার লাগবে। এরপর তো হচ্ছে জিএমসি রেজিস্ট্রেশন বা ওইটি সবকিছুই আছে, ওইটি ক্লিয়ার করা, জিএমসি রেজিস্ট্রেশন কমপ্লিট করা, সবকিছু মিলে। তো এইগুলো দেশের বাহিরের জন্য, যে আপনি চাচ্ছেন যে হচ্ছে আমার তাড়াতাড়ি করে আমি শিফট হতে যাচ্ছি বা সুইচ হতে যাচ্ছি দেশের বাহিরে, এটা। আর সেক্ষেত্রে হচ্ছে আপনি আরেকটা যেটা সুবিধা সেটা হচ্ছে এমআরসিপি সিএইচ এর পার্ট 1, যেটা কিনা পার্ট 1 এর ফাউন্ডেশন ও প্র্যাকটিস বা ফব দেওয়ার পরে আপনি কিন্তু ইউকে একটা ডিসিএইচ ডিগ্রিও আপনি অর্জন করতে, মানে পরীক্ষার জন্য এলিজিবল হচ্ছেন। এবং হচ্ছে পার্ট 1 দিয়ে কিন্তু আপনি যেহেতু হচ্ছে এমআরসিপি সিএইচ এর টোটাল পার্ট 1 3 বছর, সেক্ষেত্রে হচ্ছে আপনি চাইলে আপনার এক্সপিরিয়েন্সের জন্য বা হচ্ছে এক্সামের, বিশেষ করে যেমন বাংলাদেশে যেমন আমাদের দেখা যায় যে এফসিপিএস এর ক্ষেত্রে এফসিপিএস ফাইনাল পার্ট দেওয়ার আগে এমসিপিএস পরীক্ষা দিয়ে প্র্যাকটিস করে নেয় ক্লিনিক্যাল অংশে, তেমনি ভাবে এমআরসিপি সিএইচ এও কিন্তু ওই সুযোগটা রয়েছে। কিভাবে? আপনি এমআরসিপি সিএইচ এর ক্লিনিক্যাল দেওয়ার আগে আপনি কিন্তু ইউকে ডিসিএইচ টা দিয়ে একটা ওরিয়েন্টেশন পাচ্ছেন আপনি। তো সেক্ষেত্রে বলবো যে আপনার কিন্তু ডোর কিন্তু সব দিকেই ওপেন থাকছে, আপনার এমন না যে আপনি একদিকেই থাকতে হচ্ছে, সেটা না। আপনি যদি অ্যালার্ট থাকেন এবং আপনার প্রিপারেশনটা যদি সেভাবে স্মার্টলি আগান, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য বেশ সুযোগ রয়েছে। আপনি ইউকে ডিসিএইচ দিয়েও কিন্তু একটা প্র্যাকটিস, আপনার একদিকে হচ্ছে আপনার ডিগ্রিও একটা কমপ্লিট হয়ে গেল ইউকের, মানে একটা ডিগ্রির মধ্যে আরেকটা ডিগ্রি আপনার অনগোয়িং ডিগ্রির মাঝে আপনার ইউকে ডিগ্রি, ইউকের যে ডিসিএইচ ডিগ্রি সেটাও আপনি অর্জন করতে পারছেন, এবং চাইলে সেটা দিয়েও কিন্তু প্রয়োজনে আপনি দেশের বাহিরে, বিশেষ করে হচ্ছে ইউকে ডিগ্রি দিয়ে অবশ্যই ইউকেতেই জবের জন্য অ্যাপ্লাই করতে হবে। তো আপনি যদি কোনোভাবে ইউকেতে যদি ওই ডিসিএইচ দিয়ে আপনি যান, সেক্ষেত্রেও কিন্তু আপনার ওই ওয়েটিং পিরিয়ডটা কমে যাবে, কারণ আপনি সেক্ষেত্রে হচ্ছে ইউকের আপনার ক্যান্ডিডেট হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, অ্যাজ এ বাংলাদেশি ক্যান্ডিডেট হিসেবে যেটা 1.5 বছরের একটা গ্যাপ প্রয়োজন হয় বা ওয়েটিং পিরিয়ডের প্রয়োজন হয়, আপনি যদি সাপোজ আপনি মিডল ইস্টে আছেন অথবা আপনি ইউকেতেই আছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়েটিং পিরিয়ড খুব কম, তখন দেখা যাবে আপনি 4 মাস 6 মাসের মাঝেই কিন্তু আপনি ক্লিনিক্যালে সিট পেয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে একটা বিষয় আছে। তো প্রস্তুতির ক্ষেত্রে ওই যে বললাম যে পার্ট 1 এর প্রস্তুতিটা আপনাকে প্রথম থেকেই আপনাকে গুছিয়ে নিতে হবে। তো এক্ষেত্রে হচ্ছে আমাদের জেনেসিস, যে আউটলায়ারের পক্ষ থেকে জেনেসিস এমআরসিপি সিএইচ এর যে টিম, সেই টিম কিন্তু আমরা সফলতার সাথে ফেব্রুয়ারি 2025 কে টার্গেট করে কিন্তু আমাদের পার্ট 1 এর রেগুলার ব্যাচ আমরা নিয়ে এসেছি, যেটা বর্তমানে চলমান রয়েছে ফাউন্ডেশন ও প্র্যাকটিস এবং থিওরি এন্ড সায়েন্স কে লক্ষ্য করে। এছাড়া আমরা কিন্তু পরের যে সেশন, যেটা কিনা জুন 2025 কে টার্গেট করেও কিন্তু আমাদের লং ব্যাচ, অনলাইন লাইভ লং ব্যাচ আমরা নিয়ে আসছি, এবং এগুলো ক্লাস শুরু হতে যাচ্ছে আপনার অক্টোবরের একদম ফার্স্ট ডে। তো আশা করি যে আপনার ওই যে প্রথম প্রস্তুতিটা বা হচ্ছে
আপনার পার্ট ওয়ানের যে প্রস্তুতিটা ফাউন্ডেশন এবং হচ্ছে আপনার যে বেসিক, এই দুটো যেন স্ট্রং হয়, সেক্ষেত্রে কিন্তু জেনেসিস এমআরসিপি সিএইচ টিম আমরা রয়েছে আপনাদের জন্যই। এবং এছাড়া যদি কোনো প্রশ্ন থাকে যে না আমার আরো কোনো প্রশ্ন, যে বিশেষ করে হচ্ছে দেখা যায় যে ট্রেনিং প্রয়োজন হয় কিনা, বা গাইডলাইন আপনার হচ্ছে সুপারভাইজার প্রয়োজন হয় কিনা, বা আদার বা স্টাডি ম্যাটেরিয়ালকে, এই সব কিছু নিয়ে কিন্তু আমরা সময় সময় এমআরসিপি সিএইচ টিম হাজির হচ্ছে জেনেসিস আউটলেয়ারের পেজ থেকে। এছাড়া আপনার যদি কোনো ইন্ডিভিজুয়াল কোনো প্রশ্ন থেকে থাকে বিস্তারিত, তাহলে আমাদের মেন্টরদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। জেনেসিস আউটলেয়ারের মাধ্যমে আমরা আছি সর্বাত্মকভাবে আপনাদের সহায়তার জন্য, যাতে করে এমআরসিপি সিএইচ এর যে ডিগ্রিটি অর্জনের মাধ্যমে শুধু যে দেশের বাহিরের জন্যই না, দেশেও কিন্তু আপনার জন্য অনেক স্কোপ রয়েছে। বিশেষ করে কর্পোরেট হসপিটাল গুলো বলেন, বা টোটাল সব সব কর্পোরেট হসপিটাল ছাড়াও বলবো যে আপনার যে হচ্ছে আহ আপনার যে নলেজের যে এনহান্সমেন্ট বা নলেজের যে এনরিচমেন্টের বিষয়টা, সেটা কিন্তু এমআরসিপি সিএইচ এর পড়ার মাধ্যমে কিন্তু খুব চমৎকার ভাবে হয়ে থাকে। বিশেষ করে যখন আমরা নর্মালি আমরা বাংলাদেশের যে পোস্ট গ্রাজুয়েশন গুলো আপনার এফসিপিএস বা রেসিডেন্সি এন্ট্রান্স এক্সামের ক্ষেত্রে, অথবা কেউ যারা হচ্ছে ধরেন মিড টার্ম দিয়েছেন বা এমসিপিএস দিয়েছেন, তো সেক্ষেত্রে দেখা যায় যে পড়াটা বলবো যে হচ্ছে আমরা যে অনেক সময় দেখা যায় বেসিক থেকে একটু দূরে চলে যাই, বা সেক্ষেত্রে বলবো যে সিএইচডি নেওয়া কিন্তু আপনার আপনার কিন্তু সেই বেসিকটা খুব চমৎকার ভাবে, আবার পুরা যে একদম অনেক ভাস্ট বেসিক সেটা না, যেটা মিনিমাম আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসের জন্য বা আমাদের পড়াশোনার জন্য প্রয়োজন হয়, সেই বেসিকেরও কিন্তু একটা ঝালাই হয়ে যাবে থিওরি অ্যান্ড সায়েন্সের মাধ্যমে। এবং শুধু তাই না, আপনি যখন ফাউন্ডেশন ও প্র্যাকটিসের জন্য গাইডলাইন্স পড়বেন, ইউকের আরসিপিসি নতুন ভাবে ওরিয়েন্টেশন হয়ে যাবে, যেটা কিনা আপনার খুব ভালোই লাগবে পড়াশোনাগুলো। প্রত্যেকটা বই বা প্রত্যেকটা স্টাডি ম্যাটেরিয়াল কিন্তু ওদের খুবই আপনার বেশ এনরিচ এবং বেশ অর্গানাইজড। তো আমরা জেনেসিস এমআরসিপি সিএইচ টিম কিন্তু মূলত ওই অর্গানাইজড ম্যাটেরিয়াল গুলো কিন্তু আমরা ওই যে একদম মেইন বই ধরেই কিন্তু আরসিপিসিএইচ এর মেইন বই ধরেই কিন্তু আমরা পড়িয়ে থাকি, যাতে করে আপনি ভিত্তিটা মানে পার্ট ওয়ানের ভিত্তি থেকে শুরু করে পার্ট টু ক্লিনিক্যাল সবকিছুতেই যেন আপনার ওই স্টাডি ম্যাটেরিয়ালটা যেন সুন্দরভাবে গোছানো থাকে। তো আশা করি আপনারা যারা এমআরসিপি সিএইচ এর স্বপ্ন দেখছেন, আপনাদের এই স্বপ্ন পূরণের স্বার্থী হিসেবে যেন আমরা জেনেসিস এমআরসিপি সিএইচ টিম আপনাদের পাশে থাকতে পারি। সবার জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, ডক্টর মৌমিতা। জি আপু, থ্যাংক ইউ ডক্টর কানিস ফাতেমা তন্নি আপুকে। তো তন্নি আপু তো অনেক সুন্দর করে বুঝিয়ে দিলেন। তন্নি আপু এমনি তো খুব সুইট একজন পার্সন। তো তন্নি আপু খুব সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিলেন যে পিডিয়াট্রিক্সে কেউ যদি বাইরে ডিগ্রি করতে চান, তাহলে তার জার্নি প্রোগ্রামটা কেমন হওয়া উচিত। তো এক্ষেত্রে লাস্টে একটা রয়ে গেলাম আমি, এমআরসিওজি এর মানুষ। তো গাইনি সবসময় ওভার স্যাচুরেটেড, তাই না? তো গাইনিতে জানি যে আমরা সবসময় অনেক বেশি ডক্টর, অনেক বেশি টক্সিসিটি, তবু সবারই এই সাবজেক্টের প্রতি ঝোঁক বলেন বা আশা বলেন, আশা সবকিছুই হচ্ছে অনেক বেশি, তাই না? তো আমরা কেবলমাত্র এখন যে এফসিপিএস পার্ট ওয়ান, বা যে আমরা কেবলমাত্র যারা গাইনিতে ক্যারিয়ার করতে আপনার স্বপ্ন দেখছি, তারা কিন্তু একমাত্র যে এফসিপিএস পার্ট ওয়ান বলেন বা এমএস যেটা আছে সেটা বলেন, সেটা নিয়ে কিন্তু কেবলমাত্র থমকে থাকছি না। এখন জুনিয়র ডাক্তার যারা আছেন, অলরেডি যাদের ডিগ্রি হয়ে গিয়েছে তারা বলেন, বা যারা আমরা কোর্সে আছি, তারা সবাই বাইরের একটা ডিগ্রি সম্পর্কে অনেক বেশি, একটা ডিগ্রি করার জন্য অনেক বেশি স্বপ্ন দেখছি। তো সেটার পরিপ্রেক্ষিতেই আমাদের এমআরসিওজি টিম আপনাদেরকে সাহায্য করার জন্য আছে। তো এমআরসিওজির হচ্ছে 3টা পার্ট আছে, পার্ট 1, 2 and 3। পার্ট 1 হচ্ছে আপনি ইন্টার্নশিপ কমপ্লিটেশনের পর পরে দিয়ে দিতে পারেন। সো কেউ যদি এটা দেওয়ার জন্য প্ল্যানিং করে থাকেন এবং তিনি যদি ইন্টার্নশিপের মধ্যে থাকেন, আপনি এখন থেকেই এটার প্ল্যানিং শুরু করে দিতে পারেন, এটার জন্য পড়া অলরেডি শুরু করে দিতে পারেন। তো আর যারা কোর্সে আছেন, যারা পার্ট 1 এক্সপ্রেস পার্ট 1 করে ফেলেছেন, তাদের জন্য তো আমি বলবো যে এটা খুবই চমৎকার একটা ডিসিশন হবে যে আপনি যদি এখনই দেরি না করে এমআরসিওজি পার্ট 1 এর জন্য পড়া শুরু করে দেন, কারণ এই দুই পরীক্ষার মধ্যে সিমিলারিটি অনেক বেশি। অথবা কেউ যদি মনে করে থাকেন যে আপু আমার তো অনেক আগে ডিগ্রি হয়ে গেছে, আমি তো
অনেকদিন এই বেসিক পড়া থেকে দূরে আসছি, তো তাদেরকে নিয়ে চিন্তার কোনো কিছু নাই। আপনি যদি সময় দেন এটার পিছনে একটু, আশা করছি আপনার তেমন কোনো প্রবলেম হবে না। তো যেটা বলতেছিলাম যে পার্ট 1-এ যেটা আছে আমাদের মেইনলি বেসিক এন্ড ক্লিনিক্যাল দুইটা পার্টে থাকে। এটার মধ্যে পেপার 1 পেপার 2 দুইটা থাকে, এবং এটা মূলত এসবিএ রিলেটেড। আমরা যারা এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দিয়েছি আমরা দেখেছি এটার মধ্যে 50% এমসিকিউ 50% এসবিএ থাকে। তো এমআরসিওজি পার্ট 1 পরীক্ষাটা আমি বলবো যে এফসিপিএস পার্ট 1 পরীক্ষা চাইতে অনেক বেশি সহজ, কারণ এটার মধ্যে কেবলমাত্র একটা সিঙ্গেল বেস্ট যে অ্যান্সারটা আছে সেটা অ্যান্সার করতে হয়। তো এটার মধ্যে 100%ই সেটা আপনার পেপার 1 পেপার 2 দুইটা ভাগে হয়, এবং সেটার মধ্যে বেসিক এবং ক্লিনিক্যাল এই দুই ভাগের অংশে আপনার অ্যান্সার দিতে হয়। তো ক্লিনিক্যালের মধ্যে খুব বেশি ক্লিনিক্যাল নলেজ যে লাগবে সেটা না, আপনার গাইডলাইন এখানে তেমন পড়া লাগে না। এটার মধ্যে মূলত আপনাকে দেখে যে আপনি মানে ডিজিজ গুলো ডায়াগনোসিস করতে পারছেন নাকি, এখানে ট্রিটমেন্ট তেমন বেশি আসে না। এটার মধ্যে মূলত হচ্ছে আমাদের বেসিক রিলেটেড যে কোশ্চেন গুলো, যেমন ধরেন যে ফার্স্ট ইয়ার থেকে ফিফথ ইয়ার আমরা যে চ্যাপ্টার গুলো যে সাবজেক্ট গুলো পড়ে থাকি, যে অ্যানাটমি, ফিজিওলজি, ফার্মাকোলজি, বায়োকেমিস্ট্রি, এগুলা থেকে মূলত কোশ্চেন গুলো আসে। এখন পার্ট 1 দেওয়ার নেক্সট সেশনে আপনি হচ্ছে এমআরসিওজি পার্ট 2 দিতে পারেন। পার্ট 2 দেওয়ার জন্য আপনার কোনো ট্রেনিং এর দরকার হয় না, কিন্তু দুঃখজনক ভাবে আমরা দেখি যে পার্ট 1 আসলে আমাদের এখন যত স্টুডেন্ট দিচ্ছেন পার্ট 2 আসলে তত স্টুডেন্ট দিচ্ছেন না। কারণ হচ্ছে পার্ট 2 যেটা আছে এটা পার্ট 1-এ যেমন আমি বললাম যে আমরা কেবলমাত্র ডায়াগনোসিসটা করা পর্যন্ত, পার্ট 2-তে গিয়ে যেটা হয় যে গাইডলাইন অনুযায়ী আমাদের আমাদের হচ্ছে ইউকে তে কিছু গাইডলাইন আছে, যেমন ধরেন নাইস গাইডলাইন, টগ আর্টিকেল, তারপর হচ্ছে নাইস গাইডলাইন, এফএসআরএইচ গাইডলাইন, ব্যাশ গাইডলাইন কিছু আছে, ওগুলা পড়ে আপনার হচ্ছে এই পরীক্ষাটার জন্য প্রিপারেশন নিতে হয়। পার্ট 2 পরীক্ষাটা মূলত আপনার হচ্ছে এটার মধ্যে দুইটা ভাগ থাকে। পার্ট 1 এর বেলায় আমি যেমন বলেছিলাম যে কেবলমাত্র সিঙ্গেল বেস্ট অ্যান্সার যেটা, এটার মধ্যে পেপার 1 পেপার 2 দুইটা ভাগে ভাগ হচ্ছে। বাট এখানে নতুন একটা কোশ্চেনের আমরা সম্মুখীন হই, যেটা হয়তো আমরা আমাদের দেশি পরীক্ষার ক্ষেত্রে সম্মুখীন হই না, যেটা হচ্ছে ইএমকিউ, এক্সটেন্ডেড ম্যাচিং কোশ্চেন। তো এটার মধ্যে 50% ইএমকিউ 50% এসবিএ আসে। তো এটা যদি আপনি পাস করে ফেলেন দেন ইউ আর কম্পিটিটিভ ফর এমআরসিওজি পার্ট 3 এক্সামিনেশন। তো এমআরসিওজি পার্ট 3 এই দুইটা পার্ট 1 পার্ট 2 ট্রেনিং লাগলো না, পার্ট 3 দিতে আপনার 4 বছরের একটা ট্রেনিং লাগবে। এন্ড সেটা যে আপনার এমআরসিওজি পার্ট 2 এর পরেই করা লাগবে ইটস নট নেসেসারি। আপনার টোটাল এমআরসিওজি 1 এর আগেও যদি আপনার 2 বছরের ট্রেনিং থাকে সেটা কাউন্ট হবে। তো আপনি যদি 4 বছরের ট্রেনিং দেখেন আপনাকে এমআরসিওজি পার্ট 3 দিতে তারা অ্যালাউ করবে। এমআরসিওজি পার্ট 3 হচ্ছে পুরোপুরি বেডসাইড ক্লিনিক্যাল একটা পরীক্ষা, এটা অস্কিল রিলেটেড একটা পরীক্ষা। তো এমআরসিওজি পার্ট 1 এবং 2 যেটা আছে সেই দুইটা আপনি বাংলাদেশ থেকেই দিতে পারবেন, কিন্তু পার্ট 3 সেন্টার এখনো দুঃখজনক ভাবে বাংলাদেশে এখনো শুরু হয়নি। পার্ট 3 দিতে আপনি বাইরে যেতে হবে, ইউকেতেই যেতে হবে। তো এমআরসিওজি আমি বলবো, আমি মূলত এমআরসিওজি পার্ট 1টা নিয়ে এবং 2টা নিয়ে কথা বলি, কারণ এই দুইটার সম্পর্কিত ব্যাচ আমাদের জেনেসিসে চালু আছে। পার্ট 1 সম্পর্কিত আমাদের অনলাইন এবং অফলাইন আমাদের রেগুলার ব্যাচ চালু আছে, এবং এবার আমরা নতুন নিয়ে আসছি যে যাদের এফসিপিএস করা পার্ট 1 করা হয়ে গেছে এবং এফসিপিএস পার্ট 1 আপনারা জেনেসিসেরই ফাউন্ডেশন কোনো একটা ব্যাচে ভর্তি ছিলেন, তাদের জন্য আমরা নিয়ে আসছি ফাউন্ডেশন ক্লাস ব্যাচ। এটার মধ্যে মাত্র 13টা ক্লাসে আমরা, যেহেতু আপনি একবার প্রিপারেশন নিয়ে ফেলছেন এফসিপিএস পার্ট 1 এর জন্য ফাউন্ডেশন ব্যাচে, এবং আমি যেটা বললাম যে এফসিপিএস পার্ট 1 এবং এমআরসিওজি পার্ট 1 এর মধ্যে পরীক্ষার মধ্যে অনেক বেশি মিল। সো আমরা ট্রাই করি 13টা ক্লাসের মধ্যে আপনাদেরকে প্রিপারেশনটা গুছিয়ে দেওয়ার এমআরসিওজি পার্ট 1 এর জন্য। দেন যারা অলরেডি একবার প্রিপারেশন নিয়ে ফেলেছেন তাদের জন্য আছে অনেকগুলো এক্সাম ব্যাচ, আপনি আপনার সুবিধা মতো যে কোনো একটা অফলাইন বা অনলাইন একটা এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যেতে পারেন। আপনার কোশ্চেন সলভের জন্য আছে হলো পাস এমআরসিওজি ব্যাচ। এবং এবার হচ্ছে জেনেসিসের নতুন সংযোজন যে আপনি যদি এমন হয় যে আমি এখন আপনারা যারা এফসিপিএস পার্ট 1 পরীক্ষার্থী আছেন তারা কিন্তু দেখতে পারতেছেন যে এফসিপিএস পার্ট 1 এ এমআরসিওজি পার্ট 1 থেকে অনেকগুলো কোশ্চেন রিপিটেডলি গত কয়েকটা সেশন জুড়ে আসতেছে। তো এটা তো সম্ভব না আসলে। এফসিপিএস পার্ট 1 এর জন্য যখন আমরা প্রিপারেশন নিই অনেক বড় একটা হিউজ অ্যামাউন্টের আমাদের পড়াশোনা করা লাগে, বেসিক বলেন ক্লিনিক্যাল বলেন অনেকগুলা চ্যাপ্টার আমাদের পড়া লাগতেছে। তো সেটার পাশাপাশি আবার এমআরসিওজির বইগুলা যেগুলো আছে, কোশ্চেন বুক যেগুলো আছে সেগুলো সলভ করা তো আসলে খুব বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো এফসিপিএস পার্ট 1 পরীক্ষা যারা দিচ্ছেন তাদের এসবিএ টাকে ইমপ্রুভ করার জন্য আমরা আউটলেয়ার একটা ব্যাচ নিয়ে আসছি, যে এমআরসিওজি পার্ট 1 এর জন্য পাস এমআরসিওজি ব্যাচ। এটার মধ্যে এমআরসিওজি পার্ট 1 এর
যেগুলা থেকে রিপিটেডলি এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় কোশ্চেন আসে, সেইগুলা সম্পর্কে এক্সটেন্ডেড ভাবে আলোচনা করা হবে। তো এমআরসিওজি পার্ট 1 গেল। তো যারা এমআরসিওজি পার্ট 1 কমপ্লিট করে ফেলেছেন তাদের জন্য আছে এমআরসিওজি পার্ট 2। এমআরসিওজি পার্ট 2 এর কতগুলা ব্যাচ, তো সেখানে আমরা আমি অলরেডি বললাম যে কি কি পড়া লাগে। তো গ্রিন টক গাইডলাইন, টক আর্টিকেল, এগুলা সম্পর্কে আমাদের জাকান্তা ফাইকা ম্যাম আছেন, উনি খুব সুন্দরভাবে এক্সটেন্সিভলি আপনাদের ক্লাসগুলা নেন। এবং নতুন আমাদের আগামী 18 তারিখ থেকে একটি ব্যাচ শুরু হতে যাচ্ছে, সেটা হচ্ছে রিকলস উইথ বুক ডিসকাশন। এটার মধ্যে হচ্ছে যে রিকলস যেগুলো আছে, যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেগুলো আছে, প্লাস তার সাথে এমআরসিওজি পার্ট 2 এর জন্য ইম্পর্টেন্স যে বুকস গুলো আছে সেগুলা থেকে টপিকস ওয়াইজ আপনাদের হচ্ছে মডিউলস ওয়াইজ, অ্যাকচুয়ালি মডিউলস ওয়াইজ আপনাদের কোশ্চেন গুলা সলভ করে দেওয়া হবে এক্সটেন্সিভলি ভাবে। তো এটাই হচ্ছে এমআরসিওজি পার্ট 2 এবং পার্ট 1 সম্পর্কিত কথাবার্তা। আমরা ট্রাই করি কয়েকদিন পর পরই, আমরা দেখা যায় যে কয়েকটা লাইভ সেশনের আয়োজন করি, যে আপনারা যদি আমাদের জেনেসিস এমআরসিপি এমআরসিওজি যে জেনেসিস আউটলেয়ারের যে গ্রুপটা আছে সেটার মধ্যে যদি আপনি যান, তাহলে আপনি দেখতে পারবেন যে এমআরসিওজি রিলেটেড অনেকগুলো লাইভ ভিডিও আপনি পাবেন। তো সেগুলা যদি আপনি একটু দেখে যান, তাহলে এমআরসিওজি সম্পর্কিত যে হ্যাঁ বাইরের একটা ডিগ্রি, ওইটা সম্পর্কিত যে ভয়, সেই ভয়গুলো আমাদের আসলে কেটে যাবে। এগুলা নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নাই। তো তারপরেও যদি কারো কোনো রকম কোয়ারি থাকে, আমি আছি, দীপু আপু আছেন, আমাদের দুজনকে বা অন্য কাউকে আপনারা হচ্ছে নক দিয়ে জানতে পারেন। আমরা সবসময় ট্রাই করি, বা জেনেসিস আউটলেয়ারেও আপনাদেরকে সবসময় ওয়েলকাম। যে জেনেসিস আউটলেয়ারে আসলেই আপনারা আমাদের কাউকে না কাউকে পাবেন, এবং আমরা চেষ্টা করব যে আপনাদের মনে যে কোশ্চেন গুলা বা ভয়গুলা আছে, বা আমরা যখন পরীক্ষা দিয়েছি তখন যে ঝামেলাগুলো আমরা, বা যে কি বলবো কনফিউশন গুলো আমরা ফেস করেছি, সেই কনফিউশন গুলা যেন আপনারা ফেস না করেন। তো আজকের মতো আমরা অলরেডি এমআরসিপি বলেন, এমআরসিএস বলেন, এমআরসিপি সিএইচ বলেন, লাস্টলি এমআরসিওজি বলেন, তো রয়্যাল কলেজের সবগুলা ডিগ্রি সম্পর্কে আমরা আলোচনা করলাম। তো আমাদের বিদেশি ডিগ্রি সম্পর্কে সবারই কিছু না কিছু ভয় কাজ করে। আশা করছি এই প্রোগ্রামটা দেখার পরে আপনাদের কনফিউশন এবং ভয় দুইটাই আগের চাইতে কিছু না কিছু কমে যাবে। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনাদের অনেক অনেক শুভকামনা, যে আমরা আশা করছি যে আমাদের এই লাইভ সেশনটা আপনারা যারা ভবিষ্যতে ডিগ্রি করতে চাচ্ছেন রয়্যাল কলেজে, তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, এবং আপনাদের পথটা অনেক বেশি মসৃণ হবে। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া, আমাদের সবার জন্য দোয়া করবেন।